সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা প্রিয় প্রাঙ্গণ গোল টেবিলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম সংঘাত সংঘর্ষ কোন পথে রাজনীতি। বিরতির আগে কথা শুরু করেছিলেন রাজিকুজ্জামান রতন ভাই, আপনি যদি আবার শুরু করেন প্লিজ। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে শাহবাগের আন্দোলনটা কোন নির্দিষ্ট দলের নেতৃত্বে না হলেও এটা একটা উচ্চমাত্রার রাজনৈতিক আন্দোলন। আর যখন একটা আন্দোলন হয়, গোটা জাতিকে যখন আন্দোলিত করে, তখন কেউই এখান থেকে একটু দূরে থাকতে পারে না। যে কারণে দেখবেন এখান থেকে প্রত্যেকেই তার বেনিফিটটা নেবার চেষ্টা করেছে। যেমন যারা ব্লগার এবং অ্যাক্টিভিস্ট যারা, তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হলেই তারা সন্তুষ্ট। আবার এর পেছনে যদি দেখি যে আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগ চায় এই আন্দোলনটাকে সে তার ভোটের বাক্সে নিয়ে যেতে চায়। আবার বিএনপি সে কি চুপ করে বসে থাকবে? সেও আবার এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কতখানি ঘায়েল করা যায় সেটা সে চেষ্টা করে। বামরা কি চায়? বামরা চায় যে মুক্তিযুদ্ধের যে অপরিত চেতনা 42 বছর ধরে শাসক গোষ্ঠী একের পর এক সেটাকে ধ্বংস করে দিয়েছে, এই আন্দোলনের মধ্যে আবার সেটা নতুন জাগরণ তৈরি হোক, মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করুক। এবং অতীতের যে স্বপ্ন একদিন তারা দেখেছিল যে স্বপ্নভঙ্গের বেদনা যুব সমাজের মধ্যে আছে, এবং তার সবচেয়ে বড় প্রতীক হয়ে দেখা দিয়েছিল একজন যুদ্ধাপরাধী তার বিচার হতে গিয়েও তারপর বিচারের যে রায়টা হওয়া দরকার সেটা হচ্ছে না। অনেকে এরকম, এই ব্লগাররা এরকম লিখছেন যে একটা খুন করলেই তার ফাঁসি হয়, আর সেখানে 344টা খুনের জন্য যিনি যুক্ত কিংবা এরকম, সেও যাবজ্জীবন পেয়ে যাচ্ছে। এটা শুধু তারা বিচার ব্যবস্থার প্রতি তাদের কখনো কখনো অনাস্থা তৈরি হয় তা নয়, তারা অপমানিত হয়েছে। যে অনেকে এখানে বলেছে আমি আমার বোনের সঙ্গে কি কম্প্রোমাইজ করতে পারি, আমার মায়ের চোখের জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি? সেদিন আমরা যুদ্ধে যাইনি, কিন্তু আজ আমরা নতুনতর যুদ্ধে যে নেমেছি। এই যুদ্ধ হচ্ছে অপমানের গ্লানি থেকে জাতিকে মুক্ত করার। তাদের যেমন এই দাবি ছিল, তার সঙ্গে সঙ্গে বামপন্থীদেরও এই আকাঙ্ক্ষাটি ছিল যে মুক্তিযুদ্ধের অপূর্ণ আশাটা সেটা একটা শোষণমুক্ত সমাজের দিকেই নিয়ে যেতে হবে। ফলে আজকে এখানে যে জাগরণ ঘটেছিল, এখানে কিন্তু কেউ পরিচয় কেউ দেয়নি, সে নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিছুই ছিল না। একটাই পরিচয় ছিল, মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়নের দিকে যেতে হবে। ফলে বামপন্থীদের সেই আকাঙ্ক্ষা ছিল। আর জামাতের কি টার্গেট ছিল সেটাও জামাত পরিষ্কার করে দিয়েছে। জামাত যখন অ্যাকিউজড হয়েছে এবং কোণঠাসা হয়েছে, তখন সে পুরনো রূপে আবির্ভূত হয়েছে। 71 সালে যেমন বলেছিল যে পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান না টিকলে ইসলাম টিকবে না, এই কথা বলে মানুষকে ধর্মীয়ভাবে উন্মত্ততার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এবারও সে একই ওই আস্তিক নাস্তিক বিতর্কটা নিয়ে এসেছিল। এবং এখানে রাইটলি মাহি ভাই বলেছেন, আরফাত ভাইরও বলেছেন যে কিভাবে আস্তিক নাস্তিক বিরোধটাকে সামনে নিয়ে আসা হয়। এবং এদের জন্য নজরুল একসময় বলেছিলেন, আমি এই সমস্ত ভণ্ড আস্তিকদের চাইতে নাস্তিকদের বেশি পছন্দ করি, কারণ নাস্তিকরা সোজা কথাটা সোজাভাবে বলে, আর এই ভণ্ড আস্তিকরা ঘুরিয়ে ফিরিয়ে মানুষের ধর্মীয় উন্মাদনাকে কিভাবে কাজে লাগায়। এটাও আমরা দেখলাম জামাতিদের এই রতন ভাই, আপনাকে এই আন্দোলনে। আমি একটু অন্য আলোচনায় যাব, আমাদের সঙ্গে সাংবাদিক সেলিম উমর খানের কাছে। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে একটি দাবি তোলা হয়েছে, 24 ঘন্টার মধ্যে একটি পত্রিকার নাম ধরে তারা বলেছে আজকের ঘটনার উস্কানিদাতা হচ্ছে আসলে সেই পত্রিকাটা যারা এই ব্লগারদের, আসলে তারা হয়তো বলেনি, তারা দাবি করেছে সেই অপপ্রচারগুলো চালিয়েছে, এক ধরনের উস্কানি দিয়েছে, এবং সেই সম্পাদককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের কথা বলেছে। কিন্তু আমরা জানি যে সংবাদপত্রের স্বাধীনতাও আমাদের সংবিধানে গ্যারান্টেড। এই বিষয়ে যদি আপনি। ধন্যবাদ রুবায়েত, আপনি অসম্ভব একটা সুন্দর প্রসঙ্গ অবতারণা করেছেন। বিষয়টি হচ্ছে যে আমি যে আলোচনা এখানে শুনলাম, সে আমার কাছে মনে হচ্ছে যে অনেকে বলছে যে, যেমন একজন বিরোধী দলীয় সংসদ সদস্য বললেন যে এটি কেন রাজনৈতিক দলে, রাজনৈতিক দলের নেতারা কেন এখানে যাবে। এটি বোঝা উচিত যে এটি হচ্ছে 71-এর পুনর্জাগরণ। সেই জাগরণটা কি? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্বাসিত করার জাগরণ, যেটি 42 বছরে আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। এখন আরেকটি দিক হচ্ছে যে এটি কার নির্দেশে চলবে, এটি কারো নির্দেশে চলবে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে কোনো নেতা নেই। অনেকেই চেষ্টা করেছে নেতা হওয়ার জন্য, যারা প্রথাসিদ্ধ সনাতনী ধারায় নেতৃত্ব দিয়ে থাকে তার চেষ্টা করেছে, কিন্তু যুব সমাজ কিন্তু তাদেরকে গ্রহণ করেনি। অর্থাৎ এখানে যে মূল চরিত্রটা হচ্ছে স্লোগান, স্লোগানকে কেন্দ্রে কিন্তু এখানে একটি ইউনিক ব্যাপার হচ্ছে যে স্লোগান এখানে নেতৃত্ব ইউনাইট করেছে সকল যুব সমাজকে, জাগরণ তুলেছে যুব সমাজের ভিতরে সেতু বন্ধন, সেটি এই স্লোগানই একটি ক্যারেক্টার সৃষ্টি করেছে। আরেকটা দিক হচ্ছে যে বিরোধী দল বললে যে তারা এই বিষয়টিকে সমর্থন করে বলে বলেছেন যে আমরা সমর্থন করি, কিন্তু তাদের যে প্রথম থেকে যে রোলটা ছিল অত্যন্ত মিস্টেরিয়াস রোল, এবং খুব হিনিয়াসভাবেই তারা গেমটি খেলেছে। যে প্রথম থেকে তারা বলেছে শাহবাগ চত্বরে যে আপনি নিশ্চয়ই কিছু কিছু রাজনৈতিক দলের যে স্টেটমেন্টগুলো দেখবেন। একজন দর্শক যোগ দিয়েছেন, আমি ফোনটি নিয়ে আবার আপনার কাছে আসবো। হ্যালো, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সমকালের সাংবাদিক মিস্টার রানা, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, কোনো প্রশ্ন কিংবা মতামত কি করতে চান আপনি? জি, আমি পিয়াল ভাইকে একটা কোশ্চেন। নিশ্চয়ই, তাই শুনছেন। পিয়াল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি প্রশ্নটি করেন, তিনি শুনতে পাচ্ছেন। জি,
পিয়াল ভাই, আপনি কি একটু বলবেন যে এই যে আমরা যে আন্দোলনে গেলাম, আপনাদের মোটামুটি আপনাদের ডাকি আসলে আমরা আন্দোলনে ছিলাম কিংবা সমর্থন জুগিয়ে গিয়েছি, আজকে যে এই পরিস্থিতিটা হচ্ছে, এতে কি আপনাদের আরো সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল না? জি মিস্টার রানা, আপনাকে ধন্যবাদ। পিয়ালের কাছে উত্তরটি খুঁজবো, সেলিম ভাই হ্যাঁ, শেষ আমি আমার করেন। কথা শেষ করি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে বিরোধী দল যে গেমটি খেলেছে, দে হ্যাভ ক্রিয়েটেড এ পয়জনাস জিরো সাম পলিটিক্স। আর বিষয়টা হচ্ছে যে দেখুন, বিরোধী দলের যে এই যে প্রপাগান্ডার যে ধরনটা ছিল, তাতে আমার কাছে মনে হয়েছিল ব্যক্তিগতভাবে, আমি পত্রপত্রিকা যেগুলো গণমাধ্যমে পড়েছি, যে তারা একটা ধর্মীয় উন্মাদনাকে তারা উস্কানি দেওয়ার কিন্তু প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, সেটি হয়েছে। আরেকটি প্রশ্ন অবতারণ হয়েছে, সেটি হচ্ছে যে এখানে কয়েকটি ইসলামিক সংগঠনের কথা বলা হয়েছে যে যারা জামাতের বিরোধিতা করছে। এখানে হচ্ছে যে জামাত এত সুকৌশলে তারা ক্যাম্পেইনটি করতে পেরেছে, এবং যে কয়েকটি পত্রিকার কথা আপনি বললেন, যে গণমাধ্যমের কথা বললেন, যে তারা এত সুকৌশলে আমাদের সাধারণ ধর্মভীরু যারা মুসল্লি রয়েছে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন, যে এটিকে বোঝাতে সক্ষম করার চেষ্টা করেছেন যে এটি একটি ধর্মের বিরুদ্ধে আন্দোলন। যার ফলেই কিন্তু আপনার নিশ্চয়ই আপনি বলেছেন যে এই যে পত্রিকার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু থাকে একটি দেশে, এ প্রসঙ্গে স্পষ্ট একটি ব্যাখ্যা আছে। কিন্তু আপনি নিশ্চয়ই গণমাধ্যমের শিক্ষক হিসেবে জানেন যে ডানা ফ্রেস্ট, যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন, ওয়াশিংটন পোস্টের পত্রিকা ছিলেন, আমি যেহেতু নিউ ইয়র্কে ছিলাম এবং ওয়াশিংটন আমিও কাজ করেছি, সেখানে আমি কাজ করি, সেখানে দেখেছি যে বলেছেন যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কখনোই মিডিয়া সেই একটি এন্টি রোল প্লে করতে পারে না, সে যেই হোক না কেন। আরেকটি কথা হচ্ছে যে মানুষ স্বাধীন কিন্তু নাগরিকগণ পরাধীন। রাষ্ট্রের আওতায় যখন নাগরিকরা থাকে তখন থেকে রাষ্ট্রের নিয়ম মানতে হয়। ঠিক একইভাবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে মিডিয়া কখনোই একটি স্পর্শকাতর ইস্যুকে কখনোই সে উস্কানি দিতে পারে না, সেলিম ভাই, আপনাকে এই জন্য ধন্যবাদ। তাদের কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন জমে গেছে, বেশ তারই আপনি রেসপন্ড করেন। আমি জাস্ট কুইকলি রেসপন্ড করব। আমাদের ভাই ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার আন্দোলিপ যেটা বললেন যে রাজনীতিবিদরা এটা তাদের ফেইলিয়ার, এবং মোটামুটি যারা এখানে রাজনীতিবিদ আছে সকলেই এটা বলছেন যে এই জিনিসটা হচ্ছে 40 বছর একটা ফেইলিয়ার যেটা আছে। তো বিতর্কতা আমাদের চলে গেছে যে শাহবাগকে কোন রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে। আমি বলবো যেহেতু আমাদের রাজনীতিবিদরা নিজেরাই বলছেন ওনারা টোটাল ফেইলিয়ার হয়েছেন, সো আমার কেন জানি মনে হচ্ছে যে চেষ্টা যে করবেন না তা না, তবে চিরাচরিত রূপে ওনারা এবারও টোটালি ফেলড হবেন। সো এটা আমার সেন্টিমেন্টে মনে হচ্ছে, বিকজ দক্ষতা পরিচয় ওনারা কেউই দেননি। এবং রাজনীতি দলগুলো যে এটাকে ক্যাশ ইন করবে এটাই স্বাভাবিক, কারণ ভোটের রাজনীতি তো বাংলাদেশে করে, আদর্শিক রাজনীতি না করলেও এখানে ভোট আছে, ভোট আছে, ভোট আছে। তো আমার যেটা মনে হয়েছে যে প্রথমে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল সরকারের বিরুদ্ধে, এবং আমরা দেখেছি যে এখানে পুলিশের তত্ত্বাবধানে প্রোটেকশনে পুলিশকে ফুল দেওয়া হয়েছে, মিছিল করা হয়েছে, এবং আমাদের বিরোধী দলের নেত্রী এখানে খালেদা জিয়াও এরকম কিছু ইঙ্গিত দিয়েছেন, এবং আন্দোলনটা কিন্তু কিছুটা তখনই শুরু হয়েছিল। এবং আমার মনে হয়েছে এখানে বিচক্ষণের অভাব ছিল। এখানে যদি বিরোধী দল এগিয়ে আসতেন, সাপোর্ট দিতেন, এই আন্দোলনটা কিন্তু বিএনপি কিন্তু স্পষ্ট করতে হবে 71-এ জামাতের ভূমিকা কি ছিল, তো আমি গোলাম আযমের ভূমিকা কি ছিল, সেকে স্পষ্ট করতে হবে সেটিকে। আমি একটু বলি, আপনি অনেকক্ষণ বলেছেন, প্লিজ আপনার সম্পর্কে একটু আমি বলতে চাই মাঝখানে। তো এই বিএনপিকে আমি একটু বলি, শেষ করলে আপনি পাবেন। থ্যাংক ইউ। এখানে যে পৃষ্ঠে আরো বলা দরকার যে আমাদের বিতর্কটা কিন্তু আরো মৌলিক, যে আমাদের সার্বভৌমত্ব, আমার সংবিধানের আর্টিকেল 7 বাংলাদেশে আছে কি নাই, সকল ক্ষমতা মালিক এদেশের জনগণ কি জনগণ না, এটা মৌলিক প্রশ্ন। কিন্তু যখন আমাদের সামনে এই মৌলিক প্রশ্নগুলো আসে, আমাদের চিরাচরিত উপায়ে, আমি একজন আইনজীবী হচ্ছে আদালতেও দেখি যে ভিকটিম বা কমপ্লেইন্যান্ট যে কে, তার চরিত্র নিয়ে আমরা অনেক বেশি আলোকপাত করি। আজকে ইয়াসমিনের কেস করতে গিয়ে এরকম প্রশ্ন উত্থাপন হয়েছিল, ইয়াসমিন কি একটা ভদ্রনারী ছিল না উনি একজন পতিতা ছিল? এটা অপ্রাসঙ্গিক। অপরাধীর চরিত্র কি, এইটা হচ্ছে প্রাসঙ্গিক। এবং আমরা আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে, যারা আমরা মনে করেন চিন্তাশীল মানুষ, সোকল ইন্টেলেকচুয়ালস, রাজনীতিবিদ, আমরা কখনো আসল প্রশ্নের উপরে কিন্তু আলোকপাত করছি না, ডিরেইল হয়ে যাচ্ছে, এবং একটা স্মোক স্ক্রিন তৈরি করি, ধোঁয়া তৈরি করি, যেখান থেকে ফাঁক ফোকর অপরাধী পালিয়ে যেতে পারে। তো এই প্রশ্নগুলা ভিকটিম কিরকম, শাহবাগের যারা আছে তারা সকলকে ফেরেশতা কি ফেরেশতা না, সেটা আজকে প্রাসঙ্গিক প্রশ্ন না। প্রশ্ন যেটা প্রাসঙ্গিক, বাংলাদেশের সার্বভৌমত্ব আছে না নাই, আমার সংবিধানের আর্টিকেল 7 যদি থাকে যে সকল ক্ষমতার মালিক জনগণ, এবং এইটার সঙ্গে যদি কোনো কনফ্লিক্ট হয়, যেই মুহূর্তে কনফ্লিক্ট হচ্ছে এই বাংলাদেশের রিপাবলিকে আরেকটা কোনো দল, আরেকটা কোনো অর্গানাইজেশন, আরেকটা কোনো সংস্থা কো এক্সিস্ট করতে পারে কি পারে না, এইটা হচ্ছে মুখ্য প্রশ্ন। এখন এই শাহবাগে আজকে আমি আরেকটা বলবো যে এখানে যারা আন্দোলন
চালানো হচ্ছে, পিয়াল এখানে আছে বলা হচ্ছে, তারা তো আজকে করেনি, আজকে সাধারণ মানুষ ছুটে গেছে ঘটনার পরে। তারা তো কালকেই বলেছে তারা ছাত্র ছাত্রী যারা আছে তারা পড়াশোনা বাদ দিয়ে কতদিন থাকবে। এবং এটা আমার কাছে খুব তাজ্জব মনে হচ্ছে যে রাজনীতিবিদরা বলছে উই আর ফেলিয়ার, তারা আবার উপদেশ দিচ্ছেন রাজনীতি ট্যাকটিক বাচ্চাদেরকে কিভাবে করতে হবে। আমার কাছে এটা খুব মজা লাগছে যে আমাদেরকে এটাও শুনতে হবে, তাদের থেকে উপদেশ শুনতে হবে। এই জি, আপা, আপনার কাছে আবারও আসবো। আমি একটু ধন্যবাদ। যেটা সেলিম উমরা খান প্রশ্ন করেছে যে বিএনপিকে এই প্রশ্নটি পরিষ্কার করতে হবে, 71 এবং মুক্তিযুদ্ধের প্রশ্নটি, এই প্রসঙ্গে যদি আপনি বলেন। বিএনপি বরাবর, বিএনপিতে যত জনগণ আছে, যত নেতা কর্মী আছে, তার বেশিরভাগই মুক্তিযুদ্ধ। ওনাকেও আমি প্রশ্ন করছি সেম একটি কথাই, স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের নায়ক যিনি, উনি বিএনপি চেয়ারপারসন প্রথম। এবং বিএনপিতে যত মুক্তিযুদ্ধ আছে ওনারা যেটা আমি ওনার কথায় পরিষ্কার হয়ে গিয়েছে যে বিএনপি, আমি বলবো যে অনেক কৌশলের আশ্রয় নিয়েছে। আমি আজকে বিএনপিকে স্যালুট দিয়ে যাচ্ছি এই কারণে যে যারা শাহবাগের চত্বর নিয়ে যারা রাজনীতি খেললো, যারা 17 দিনের আন্দোলনকে ধূলিসাৎ করে বাড়িতে পাঠিয়ে দিল, তাদের নিয়ে আপনারা কিছুই বলেন না। স্কুলে থাকতে আমি জামালপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি একটু কথা বলি, স্পষ্ট করে বলেন। আমি বলছি, আমি ওটাও বলবো আপনি সময় দিলে। স্কুলে যখন আন্দোলন করেছি বাউন্ডারি ওয়াল ছিল না। আন্দোলন কার কাছে করেছি? এলাকার জেলা প্রশাসকের কাছে করেছি। আমি যখন কলেজে পড়ি তখন বাউন্ডারি ওয়াল হয়েছে, আমি পাইনি, কিন্তু আমার আন্দোলনের ফসল ঘরে উঠেছে। কলেজে যখন পড়েছি আশিক মাহমুদ কলেজে, তখন বিশ্ববিদ্যালয় চেয়েছি, সেটা পাইনি, কিন্তু আমার আন্দোলন অবশ্যই সফলতা পেয়েছে। বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, কিন্তু আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন সন্ধ্যা আইন ছিল, সেটা নিয়ে আন্দোলন করেছি। আমি আজকের প্রসঙ্গটা বলছি, আজকে যারা আন্দোলন করছে আমার সেইখানে প্রশ্ন, কার বিরুদ্ধে আন্দোলন করছে? একটা গণতান্ত্রিক সরকার আছে, যেভাবেই হোক সংখ্যাগরিষ্ঠতা আছে। তানিয়াপা যে কথাটা বলেছেন ভোটের রাজনীতি, ভোটের রাজনীতির কথা বলতে গিয়ে অনেকেই অনেক চিন্তা করে, যেটা অনেক নেতা এখানে বলেছেন আর অন্যান্য দলের, যে ভোটের রাজনীতিতে যে জনগণ সকল ক্ষমতার উৎস, ওনার কথাতে ভোট একটা ফকিরের ভোটেরও যা দাম, একজন রাষ্ট্রপতির ভোটেরও সে একই দাম। ভোটের রাজনীতি করতে গিয়ে হয়তো বা কিছু কৌশলের আশ্রয়, কিন্তু বিএনপি 2 নম্বর কৌশল করে না, যে ওখানে একরকম কথা বলেছে, এইখানে আমি বলছি যে বাচ্চু সাহেবের যে কারণে ফাঁসি হলো 1, 2, 5টা করে, সেই একই কারণে কাদের মোল্লার জেল হইলো যাবজ্জীবন, তারপরে তো গেলেন বাচ্চু সাহেবের ফাঁসির সময়। তো আমি অবশ্যই এটা বলছি না, কারণ আমি বাচ্চু রাজাকার অবশ্যই বলতে পারতাম যদি বাচ্চু সাহেবকে সেই দিন ঘরের ভেতরে রেখে চারপাশে র্যাব দিয়ে পাহারা দিয়েছেন, তারপরে সে বের হলে কিভাবে? আমার এটা জাতির কাছে প্রশ্ন যে র্যাব, পুলিশ, আর্মি, বিজেপি থাকার পরে একটা বাড়ি ঘেরাও করার পরে, কারণ ওই বাচ্চু সাহেব, আমি সাহেব বলছি এই জন্য যে আমাদের আজকের বর্তমান সরকারের বেআইন, তার বাবা তো তার বস ছিলেন, তো বসের কথা তো বের হয়ে যাবে, কান টানলে মাথা অটোমেটিক চলে আসবে। এই কান টানা মাথার যে কারণে না আসে, এই জন্য উনি উড়াল দিয়ে চলে গেলেন। আর যিনি এতগুলো কাজ করলেন, উনার রায় হলো যাবজ্জীবন। এবং উনাকে কি দিল? উনাকে দিল আপনার মালির কাজ, বাগান যিনি তছনছ করতে পারেন তাদেরকে মালির কাজ দিলেন। আর যিনি স্বাধীনতা যুদ্ধে কি করেছেন কিছুই না, না, এটা আমি একটু বলতে চাই। আপনি আপনার 7 নম্বর বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, সব ঠিক আছে, বিচার মানি, তাল গাছ আমার, আইনের কোনো প্রয়োগ নাই। আইনের প্রয়োগ না থাকলে কিছুই হয় না। আপনার সংবিধানের 28-এর খ অনুচ্ছেদে যেখানে আছে নারী পুরুষ ধর্ম বর্ণ সকলেই সমান, যদি তাই হয় তাহলে এই যে ব্লগে যে কথাটা আসলো, আমি কিন্তু তাদেরকে ভালো বলছি, আমার কথা এটা যদি ষড়যন্ত্র হতেই পারে, আজকে আমাদের ব্লগার ভাইদের ষড়যন্ত্র, যদি হঠাৎ করে ব্লগ বন্ধ করে দিল কেন? গভর্নমেন্ট এটা তলায় দেখতো, আমি যদি অপরাধ করি, আমি যদি খুন করি, অবশ্যই আমার বিচার হওয়া উচিত, কিন্তু বন্ধ করে মাথা ব্যথার জন্য মাথা কাটা তো কোনো রাজনীতি। একজন আন্দোলন বিশেষজ্ঞ, তিনি সোশ্যাল মুভমেন্ট নিয়ে কানাডা থেকে পিএইচডি করে আসেন, ডক্টর জিয়া রহমান। ডক্টর জিয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে আপনি যদি বলেন এই 17 দিনের আন্দোলন এক ধরনের পরিবর্তিত রূপ হয়ে গেছিল, আবার আমরা দেখলাম আজকে থেকে শাহবাগে প্রজন্ম চত্বরে আবার আন্দোলনটি জমা হয়েছে, আজকে সমমনা ইসলামী দলগুলো কিন্তু এক ধরনের তাণ্ডব করেছে। এই প্রেক্ষাপটে শাহবাগের আন্দোলনের ভবিষ্যৎ কিংবা তাৎপর্য যদি আপনি বলেন আমাদেরকে। ধন্যবাদ। আমি প্রথম থেকে বলে আসছি যে এটি বাংলাদেশের একটি মাইলস্টোন, এটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের আন্দোলন, এবং এটাই ভবিষ্যৎ আমার কাছে মনে হয়েছে যে এটি ভবিষ্যৎ আছে। এবং আমি মনে করি যে 90 বছর আগে অ্যান্টোনিও গ্রামসি যে আন্দোলনের সূচনা করেছিল, সারা পৃথিবীতে যে নিউ সোশ্যাল মুভমেন্ট ডেভেলপ করেছিল, বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের একটি মুভমেন্ট হয়েছে। এবং আমি মনে করি যে এখানে সবাইকেই সমর্থন দেওয়া উচিত। এখানে কিন্তু
যারা বলছেন যে আওয়ামী লীগ এটাকে দলীয়করণ করছে, এটা কিন্তু খুব স্বাভাবিক যে আওয়ামী লীগ এই দলীয়করণের বিষয় নয়, কিন্তু সবাই কিন্তু সংহতি প্রকাশ করছে এবং গণফোরাম করেছে, বিকল্প ধারা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি করেছে, বিকেএমএ করেছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আপনি বলতে পারেন সারা জাতি কিন্তু একত্র হয়েছে। আমি মনে করি এই যত তাড়াতাড়ি যারা এখনো সংহতি প্রকাশ করেনি তাদের এখনো সংহতি করা। জি ডক্টর জিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই গোল টেবিলে অংশ নেওয়ার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা যাব, সেটি হচ্ছে শাহবাগ প্রজন্মের অন্যতম বড় দাবি, সেটা হচ্ছে দ্রুত জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এবং যেটা বাচ্চু রাজাকার এবং কাদের মোল্লা রায়ের পর্যবেক্ষণে মাননীয় আদালত বলেছে যে জামায়াত দল হিসাবে গণহত্যার সঙ্গে জড়িত, যে দলটি দল হিসাবে গণহত্যার সঙ্গে জড়িত তার কি রাজনীতি করার অধিকার থাকে কিনা আপনি বলতে যাচ্ছেন? আমরা একটু শুরু করতে যাচ্ছি আগে। আমার মনে হয় আপনি যদি একটু বলেন মাহি ভাই, একটু পরে যাচ্ছি। না, কথা বলেন, আছে, আপনি আমি বলেন, বলছি, please। এখান থেকে আমরা আচ্ছা ঠিক আছে, বলেন আপনি। আচ্ছা, আমার মনে হয় আমরা এই আলোচনায় ফোকাস না, না, করতে চাই, of এই course, প্রশ্নটা নিয়ে আমরা আগাতে চাই। না, না, please। আমরা আমরা কিন্তু আনফিনিশড অবস্থায় কিছু রেখে যেতে পারবো না। হ্যাঁ, আমি তানিয়া আপার বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই। আসলে তানিয়া আপা যেটা বলেছেন, রাজনীতি ইন জেনারেল মনে হয় সবাইকে বলেন নাই বা কিছু একটা, বা অবশ্যই ইন জেনারেল কাউকে বলেন নাই, বাট অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড। আমি তানিয়া আপার মূল যে আমার মনে হয় যে তানিয়া আপা কিন্তু একটা খুব আসল একটা জায়গায় খুব হালকাভাবে টাচ করে এসেছেন, যেটা আমি মনে করি দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট হওয়া উচিত ছিল। এই যে আন্দোলনটা যখন শুরু হলো 5ই ফেব্রুয়ারি, আন্দোলনটা আওয়ামী লীগ বা সরকার পৃষ্ঠপোষকতা করেছে তার নিজের বাক্সে ঢুকানোর জন্য। 5 তারিখে কিন্তু আন্দোলনটা পৃষ্ঠপোষকতা করার 100% সুযোগ বিএনপির ঘাড়ে ছিল। বিএনপি পৃষ্ঠপোষকতা করতে পারে নাই, সেটা বিএনপির ব্যর্থতা। কারেক্ট, দ্যাট ইজ ট্রু, বিকজ আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে শুরু হয় নাই, আন্দোলন সুস্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে। প্রথম দিন থেকে আন্দোলনকারীরা বলে এসছে উই হ্যাভ ফুল কনফিডেন্স অন দ্য ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালের বিরুদ্ধে কিছু বক্তব্য নাই। কিন্তু বুঝতে হবে, একটি মানুষ হত্যা করলে যেখানে ফাঁসি হয়, 344 জনকে হত্যা করার পর একজন চিহ্নিত জঘন্য অপরাধীর ফাঁসি হলো না। কি হলো? তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। হু ইজ গোয়িং টু টেক দ্য ব্লেম? এই রায়, এই ভুল রায়ের ব্লেম কে নিবে? ট্রাইব্যুনাল? অ্যাবসলিউটলি নট। ট্রাইব্যুনাল নিতে পারে? ট্রাইব্যুনাল নিতে পারে না। ইউ গো থ্রু দ্য রায়। এই দোষটা আসলে কার? সরকার, আওয়ামী লীগকে আমি মনে করি এখানে অত্যন্ত সুকৌশলে, যেহেতু সম্পূর্ণ জিনিসটা সরকারের ব্যর্থতাকে দেখিয়ে দিবে, সুকৌশলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে, যেহেতু তরুণরা তো রাজনীতি করে না, রাজনীতির মারপ্যাচ বুঝে না, সুকৌশলে তারা নিয়ন্ত্রণে নিয়েছে মূল জায়গাটা থেকে সরে যাওয়ার জন্য। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রায়টা হয় নাই, এটাই তো বাস্তবতা। একটি লোক 344 জনকে হত্যা করার পর, প্লিজ কাম টু দ্যাট, বিকজ বারবার ব্লগারদের এবং অন্যান্য সমস্ত আন্দোলনকারীরা বলেছে আমাদের ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ইজ দ্য প্রসিকিউশন? কেন আন্দোলনের দাবিতে আসছে না প্রসিকিউশন পরিবর্তন করো? এই ব্যর্থ, এই আপনার অযোগ্য যে সমস্ত লোকজন প্রসিকিউটর রয়েছেন, তাদের ব্যর্থতার কারণেই তারা যেহেতু প্রমাণ, একটি চিহ্নিত এরকম একটি ঘটনাকে তারা প্রমাণ করতে পারলো না। কেন, কিসের জন্য উইটনেসদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসা গেল না? কিসের জন্য একজন ট্রাইব্যুনালের বিচারপতি, যিনি গত 1 বছর ধরে তার প্রোটেকশন চাচ্ছেন, নিরাপত্তা চাচ্ছেন, বারবার চিঠি দেওয়া হচ্ছে, একজন বিচারককে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলো? সরকারের ব্যর্থতার জন্য, চূড়ান্তভাবে সরকারের ব্যর্থতার জন্য এই তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল। আমাদের প্রত্যাশা অনুযায়ী এই রায় হয় নাই। এই রায় হয় নাই যে প্রসিকিউশনের জন্য, যে প্রসিকিউশনের ব্যর্থতার জন্য তারা কেস প্রেজেন্টেশন করতে পারে নাই, তারা চূড়ান্তভাবে, এবং ইফ ইউ গো থ্রু দ্য রায়, 130 বলেছেন রিপিট করার দরকার নেই, আমার মনে হয় যে পিয়াল একটু বলতে যাচ্ছে। আমি আসলে আপনাদের হাইপোথিসিসটা দরকার নেই। আসলে আমার কথাগুলো বললে আপনাদের ভুলগুলো ভ্রান্তিগুলো চলে যাবে। প্লিজ, আমি মনে করি যে আপনারা অনেক ভুল বার্তা দিচ্ছেন আন্দোলন সম্পর্কে। রিমেম্বার, আওয়ামী লীগের ভোট বাক্স বলে আপনারা যে কথাটা বলছেন, সেটার পেছনে যদি বলতে হয়, এই আন্দোলনে কিন্তু তরুণ প্রজন্ম নেতৃত্বে, এবং এরা যে ভোটার, তারা গতবার ভোটই দিয়েছে আওয়ামী লীগের বাক্সে, কারণ তারা যুদ্ধাপরাধের বিচার চেয়েছে। তাহলে এদের নতুন করে ভোট বাক্স হওয়ার কিছু নেই। এক, সেকেন্ডলি, তারা আন্দোলনে নেমেছিল কিসের দাবিতে? আমরা ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, এরকম একটা স্লোগান ছিল। তারা বলেনি যে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি বা সরকারের বিরুদ্ধে, কারণ সরকার এই যুদ্ধাপরাধের বিচারটা এত বছর পর করার সুযোগ করে দিয়েছে, আমরা যেটা অন্য দলগুলোর কাছে পাইনি। হ্যাঁ, তো সরকারকে সহায়তা করতে কিন্তু তরুণ প্রজন্ম নেমেছে এবং ট্রাইব্যুনালকে বলেছে দরকার প্রয়োজনে আমরা
সংশোধনী নেব। আচ্ছা, এখানে হচ্ছে যে সেই যে ফাঁসি চাই, তার মানে কি সে তো 71-এর সেই চেতনাতে ফিরে গেছে। এখানে জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু বললে রাজনীতি আসবে, মানে কি 71-এর রাজনীতিটাই তো আমরা চাচ্ছি। প্রজন্ম চত্বর থেকে যেটা উঠেছে যে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে। এখন কেউ যদি বলে যে মুক্তিযুদ্ধের স্লোগান ছিনতাই করেছে একদল, এই ভুল ইতিহাস তো এখনকার প্রজন্মকে গেলানো যাবে না। কারণ ওই স্লোগানগুলোকে মেরে ফেলা হয়েছিল গলা টিপে, সেগুলো আবার ফিরিয়ে এনেছে প্রজন্ম। এটা রাজনীতি না। নো, আমার আরো কিছু বলার আছে, আমার সবাই বলতে ছিনতাই হবে। করলেই তো পারে। যেমন হচ্ছে যে ব্লু ব্যান্ড কল নিয়ে মাহি ভাই বলেছেন, মাহি ভাইয়ের এই যে উনি হয়তো অনেকদিন ঢোকেন না তার গ্রুপে। মাহি ভাইয়ের এই গ্রুপে এখন গেলে দেখবেন যে এই আমাদের নিয়ে যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান যা লিখছে সেগুলোই কিন্তু প্রচারিত হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে বা এই প্রজন্মের ধারণ করে, পালস ধারণ করে এমন কিছু কিন্তু আমি পাইনি। আমাকে ব্যান করেছেন আপনার গ্রুপ মুক্তিযুদ্ধের কথা বলে। সো ইটস এ আটার লাই, এটা হচ্ছে সত্যি কথা। আরেকটা হচ্ছে যে এই মানে এখন যেগুলা এই যে উস্কানিমূলক কথাবার্তাগুলো পত্রিকায় আসছে বাইয়ে, আপনারা একটা জিনিস দেখেন, আমরা জামাত ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় যেই হত্যাকাণ্ডটা আনতে হবে সেটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এখানে অনেকেরই আত্মীয় স্বজন আছেন সেখানে, তাই না? সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিল কে? একজন সাংবাদিক, চিফ চৌধুরী মাইনুদ্দিন। এটার পেছনে একটা মূল আজকে মাহমুদুর রহমান সেই একই ভূমিকা পালন করছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কেউ যাচ্ছে না। এই যে আস্তিক নাস্তিক ইস্যু, এটা তো বুঝতে হবে যে ইসলাম 90% মুসলমান যে দেশে, সে দেশে ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড আবার কি? এখন কথা হচ্ছে যে জামাত ইসলামের তো একটা ফ্র্যাঞ্চাইজ, এদের তো বিভিন্ন দেশে ধর্ম ব্যবসা করে তারা টিকে থাকতেছে। ইসলামের আড়ালে তারা 71-এ ঠাই নিয়েছে, এখনো নিচ্ছে, এবং মানুষকে তার মিথ্যে কথা বলে উস্কাচ্ছে। বেসিক্যালি তারা তো ইসলামকে এখন পর্যন্ত মানে সবচেয়ে বড় অবমান তারাই করেছে। আলবদর হচ্ছে যে মহানবীর বিজয়ের একটা স্মারক। আরো অনেক বক্তা আছে, আমরা যাবো হ্যাঁ, আপনার কাছে। ধন্যবাদ। ব্যারিস্টার আন্দোলন আমি একটু সময় নেব। আমি পার্থের পরে আমি একটা জিনিস বলতে চাই। আমি কিন্তু এখানে যদি কোনো পার্সোনাল যদি কোনো কথা বলা হয় থাকে সেটার জবাব দেওয়ার অধিকার কিন্তু আমার আছে। অবশ্যই। কারেক্ট। আমি নাম্বার 1 বলতে চাই এখানে, আমি ভাই আমি জানি না এত এক্সাইটেড হয়ে গেলেন কেন। আমি সম্পূর্ণভাবে প্রজন্ম চত্বরের পুরো চেতনার বিরুদ্ধের মানুষ আমরা না। কারণ আমাকে আপনার সমস্ত রাজনৈতিক মতাদর্শের সাথে আপনার একমত হতে হবে, এটার নাম প্রজন্ম চত্বর না। প্রজন্ম চত্বর একটি মাত্র রাজনৈতিক আদর্শকে উৎসাহিত করবার জন্য তৈরি হয়নি। প্রজন্ম চত্বর ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, সেই দাবি নিয়ে ওখানে একত্রিত হয়েছে। আমি বিএনপি করতে পারি, আওয়ামী লীগ করতে পারি, বিকল্প ধারা করতে পারি, কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য নয়। নাম্বার 1, দ্য রং ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গিভেন, যে ব্লু ব্যান্ড কল এই মুহূর্তে নাই। ব্লু ব্যান্ড কল ফেসবুক গ্রুপ থেকে এটাকে ডিলিট করা হয়েছে, যে কোনো ভাবে করা হোক সেটা করা হয়েছে, সেটা আমরা জানি। 2 নম্বর, ব্লু ব্যান্ড কল কোনো একটি দলের জায়গা ছিল না। যদি আপনাকে সেখান থেকে ডিলিট হয়ে থাকে তাহলে সেটা আমরা সবসময় বলা হয়েছিল, এবং এখানে কিন্তু 180 জন শিবিরের ব্লগারকেও সেখান থেকে ডিলিট করা হয়েছিল, কেন তারা অশ্লীল ভাষা ব্যবহার করেছিল। যারাই অশ্লীল ভাষা ব্যবহার করেছে তাদেরকে করা হয়েছে। আপনি যদি আপনার বক্তব্যে মনে হয়েছে আপনি যদি বলতে চান যে ব্লু ব্যান্ড কল মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, দ্যাট উইল বি ভেরি স্যাড। নাম্বার 1, অমি ভাই, হ্যাঁ, আমরা সম্পূর্ণভাবে এই চেতনার পক্ষে লড়াই করেছি বলে প্রথম থেকে বক্তব্য একই ছিল। কিন্তু এখন আপনি অ্যাজ এ ব্লগার আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনার বক্তব্য অ্যাজ এ ব্লগার এই সম্পূর্ণ আন্দোলনের চেতনার পক্ষে থাকা উচিত। আপনার বক্তব্য কোনো দলের পক্ষে যাওয়া উচিত না, সেটুকুই শুধু আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু অ্যাড করি, এটা বলে দেই, নাহলে তো এটা রেস্ট রয়ে যাবে। সেটা হচ্ছে যে আমি আমার চেতনাকে ধারণ করে যে দল, তার পক্ষে যদি পক্ষপাত চলে যায় আমার, সেটা তো এমন না যে আমি সেই দলকে আপনি সেটা বলেছেন, কোনো সমস্যা নেই। আমি একটু রিল্যাক্স করি, সবাইকে একটু হয়ে গিয়েছে, এবং আমি এই জিনিসটা 2টা পার্সপেক্টিভ থেকে আমি বলছি। মানে আমি কাউকে এম্বারাস করতে বলবো না, মানে আমি জানতে চাই এখানে কয়জন বলতে পারবে প্রসিকিউশনের 5টা লয়ারের নাম। আমি সিরিয়াসলি জানতে চাই যে এখানে 5টা বা 10টা লয়ারের নাম কে বলতে পারবে। আমার একটা জায়গায় যে আমার মা অসুস্থ, আল গেট দ্য বেস্ট ডক্টর। মানে আমি জানতে চাই কেন আজকে প্রসিকিউশনে ডক্টর কামাল হোসেন নাই, রকুনুদ্দিন মাহমুদ নাই, আমিরুল ইসলাম নাই, ব্যারিস্টার রফিকুল হক নাই, ডক্টর জাহির নাই, তানিয়া আপা নাই। মানে আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, আমি মাঝে মাঝে সিনিয়র লয়ারদেরকে এক্সকিউজ মি, আমি মাঝে মাঝে টিভিতে দেখি তারা কথা বলে, কিন্তু কেন আজকে বাংলাদেশে, তার মানে শেখ হাসিনার মামলা যদি বা খালেদা জিয়ার মামলা যদি মিস্টার রফিকুল্লাহ করতে পারে, যুদ্ধাপরাধী মামলা কি লেস ইম্পর্টেন্ট? তাহলে আমার কথা চলো, তাদেরকে সমাজে তাদেরকে আমরা দিয়ে দেবো, অনেক এক্সপেন্সিভ। আমি এমপি বলছি, আমি আমার 5 বছরের বেতন দিয়ে দেবো, তাদেরকে আনা হোক। উই মাস্ট গেট দ্য বেস্ট লয়ার্স। আমি একটু বলি ভাই, আমি একটু পলিটিক্যালি বলি, আমি অনেকক্ষণ করে বলছি, বাট বলছি যে না, পলিটিক্যালি আমরা কি পার্সপেক্টিভ, আই কুড বি রাইট রং, আমি জাতির কাছে ছেড়ে দিচ্ছি যে জাতি এটা ঠিক করে। তাহলে আমি পলিটিক্যালি, আপনি যদি একটু কনসেন্ট্রেট করেন,
ভাই আপনি যদি কনসেন্ট্রেট করেন প্লিজ। আমরা জাতির কাছে আমি একটা জিনিস ছেড়ে দিচ্ছি। প্রথম কথাটা হলো জামাতে ইসলামী, আমরা যেটা বলেছিলাম যে জামাতে ইসলামীর সাথে আমরা একটা খবর পাচ্ছি আমাদেরকে বাদ দিয়ে জামাতের সাথে একটা নির্বাচন করার আওয়ামী লীগ পায়তারা করছে। আমি আমাদের কথাটা বললাম, আমি আবার জনগণের কাছে ছেড়ে দিচ্ছি যে বাংলাদেশে কি কাদের মোল্লার যাবজ্জীবন হওয়ার পর আপনি কি এক্সপেক্ট করেন যে আওয়ামী লীগের ফুল ক্যাবিনেট চেয়ার থেকে পড়ে গিয়েছে, যে অ্যাজ ইফ হোয়াট হ্যাপেন্ড, আমরা এটা জানতাম না, ও মাই গড বাংলাদেশের ল এত ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। মানে এটা যদি জনগণ বিশ্বাস করতে চায় তাহলে আমার বলার কিছু নেই। তা আমার কথাটা হলো হঠাৎ করে কেন জামাত ইসলামী এত সুন্দর মিছিল করার পেয়ে গেল, হঠাৎ করে এরকম সিম্বলিক কেন একটা হরতাল করলো জামাত ইসলামী। আমার কেন জানি মনে হচ্ছে যে এরকম কোনো একটা কিছু হয়েছে যার কারণে কিন্তু অনেক যারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, পলিটিশিয়ানরা কিন্তু পলিটিক্সই করে, এর থেকে বের হয় না। যারা 40 বছর 50 বছর পলিটিক্স করে তারা সবকিছুতে পলিটিক্স ঢুকে যায়, যেমন লয়াররা গ্রে অ্যান্ড হোয়াইট দেখে। তো আমার তখন মনে হচ্ছে কিন্তু নতুন প্রজন্ম চত্বরে যে আমার সাধারণ জনগণ নেমে পড়বে, ম্যানিফেস্টোটা যে তারা অন্তরে নিয়েছে সাধারণ মানুষ, এটা অনেক পলিটিক্যাল দলই বুঝতে পারে নাই যে এটা কোনো একটা পদ্মা ব্রিজের মতো ম্যানিফেস্টো না। এই ম্যানিফেস্টোটা বাংলাদেশের অনেক মানুষেরা অন্তরে নিয়েছে এবং এটা চেয়েছে। তখন তারা আবার একটু হিসাব উল্টে গিয়েছে। আমি পলিটিক্সের কথা এই জন্য বলছি, রাজীবের ব্যাপারটা এখানে আপনারা যে বললেন, ফার্স্ট রাজীবের কথা কে বলেছে? ভাই আমি বুদ্ধি দিচ্ছি না, আমি আমার পার্সপেক্টিভে বলছি। ফার্স্ট রাজীবের কথা বলেছে ইন্ডিয়ান টাইমস, অ্যান্টি ইসলামিক ব্লগার কিল্ড। রাজীবের কথা যখন এসেছে, সেই রাজীবের ব্যাপারে দেখেন জিনিসটা কিছু ইমোশনাল লেগেছে। সেই রাজীবকে কে মেরেছে আমরা কেউ বলতে পারি না, কিন্তু জামাত ইসলামীর নাম দিয়ে দিয়েছে। মানে দেখেন পলিটিসাইজ করা হচ্ছে। ব্লগাররা বলতেই পারতো যে লেট দ্য টাইম কাম, আমরা বলবো। তারপরের দিনই পার্লামেন্টের থেকে শহীদ বলা হয়েছে। এখনো কিন্তু কেউ বলতে পারছে না কনক্লুসিভলি কে মারাছে। আমি বলছি না জামাত মারেনি, ইট কুড বি জামাত, ইট কুড বি এনিওয়ান, বাট আমি বলছি যে কিভাবে পলিটিক্সটা ব্লগারদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা রিয়েলাইজও করেনি। তারপর মাহমুদুর রহমানের ব্যাপারটা যা আসছে, মাহমুদুর রহমানের যদি কোনো একটা মাহমুদুর রহমান, সে এত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই শাহবাগকে সাপোর্ট করেছে, সে কি করবে? ডেফামেশন স্যুট করে দেন। আজকে কাদের মোল্লা ফাঁসি থেকে এই প্রজন্ম চত্বর নেমে আসছে মাহমুদুর রহমানের বিচার চেয়ে। এইটা কোনো কথা? এইটা কোনো কথা? এটা পুরো জিনিসটাকে চেপড়িতে ফেলে দিচ্ছে। মানে আমি আমার কথা বলছি, এক মাহমুদুর রহমান যতই চেষ্টা করুক, রাজীবের ব্যাপারে যদি কোনো কথা আসে আস্তিক নাস্তিক, আপা যে একটা কথা বললেন, তানিয়া আপা একটা কথা বললেন যে এখানে পলিটিক্সের জিনিসটা আসলে ব্যাপার না, এখানে তার পার্সোনাল লাইফ কি করুক না করুক, আপা এখানে একটা ব্যাপার আছে। বিকজ অনেকে চেষ্টা করে যে এই ব্লগাররা যদি এদেরকে ইসলামিক ওয়েতে যদি প্রমাণ করা যায় যারা এইথিস্ট না, অ্যান্টি ইসলাম, তাহলে পুরো আন্দোলনটাকে জামাত ইসলামী ধর্মের বিরুদ্ধে এটা যদি হতো তাহলে আজকে শাহবাগ চত্বরে এত সাধারণ আমি আপনাকে বলছি হয় নাই, আমি না কার ষড়যন্ত্র হতে পারে। একটু আন্দোলন কথাটা বলবো, আমার জন্ম হয়েছিল কিন্তু ছোট ছিলাম 71-এ। আমার যেটা ধারণা যে এই প্রপাগান্ডা তোমাদের জন্য তো নতুন, এগুলো আগেও হয়েছে। আমি শেষ করি, এন্ড দিস ইজ এ ডিফিটেড ফোর্স। কতিপয় অপরাধী আজকে এত হইচই করছে, এই প্রপাগান্ডা হাজার বছর ধরে হয়েছে। আমি বলছি ব্লগাররা কিভাবে করতে পারতো, আমি বলছি ব্লগাররা, আপনি আমাকে বলতে দেন কথাটা। আমি বলছি ব্লগারদের অ্যাডভাইস তো আমাদের চলে না। কেন চলবে না? ব্লগার আমাদের না, তারা আমাদের মনের কথা বলছে। আমরা যারা প্যারেন্টস আমাদের মনে হয় আমরা যারা সিনিয়র আছি, আমরা উই শুড গো হোম নাও। আপনি যদি ফ্লোর না দেন আমি তো কথা বলতে পারবো না। আপনি আপনার পার্সপেক্টিভ, আমি আমার পার্সপেক্টিভ বলছি। আমি মনে করি, আমি যখন এটা দেখেছিলাম, আমি মনে করি এটা আরো গ্রহণযোগ্য হতো। পিয়াল ভাই যে জিনিসটা বলছে চিন্তা চেতনা, এটাকে আমি নিজে দেখি তৃতীয় শক্তি। যখন আমি তৃতীয় শক্তি দেখি, এটার সাথে আমি আরো জনগুরুত্ব ব্যাপার দেখি। যেমন কি দেখি, আমি চাই আগামীতে যে ক্ষমতা আসবে কেউ কোনোদিন সংসদ বর্জন করবে না, এখান থেকে বলা হোক। আগামীতে যেই ক্ষমতা আসে কোনো চিহ্নিত দুর্নীতিবাজদের কেউ নমিনেশন দেবে না, এখান থেকে বলা হোক। নতুন প্রজন্মের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি শেষ করিনি, আপনি বলেন। আন্দোলিত ইউ সাউন্ড টু মাচ লাইক আ প্যারেন্ট। অনেক বয়স হয়ে গেছে মনে হচ্ছে। বলতে চাই না আন্দোলন কারণ আমি একটা মিনিট ইউ বিহেভিং মাচ older than you are. না আমি আপনাকে শেষ করি, এক্সকিউজ মি, আমি শেষ করে ছেড়ে দিচ্ছি। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বলছি রুবায়েত প্লিজ আমাদের সবাইকে সময় করে দেন। আমি বলছি এটা আরো অর্থবহ হতো। আমি এটাই বলছি যে আমি চাই কালকে দুর্নীতির বিরুদ্ধেও শাহবাগে এরকম হোক।
আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা দুর্নীতিবাজরা যাতে রাজনীতিতে না আসে সবকিছুতে, বিকজ সবকিছু মিলিয়ে তো সবকিছু, জি, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। সেলিম উমরা খান, খুব সংক্ষেপে যদি বলেন আপনি। এই কাজটি রাজনীতিবিদ করলে আরো ভালো হয় না? দুর্নীতির প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে না, নানা রকম ইস্যু কিন্তু তারা চেষ্টা করছে কিন্তু বিরোধী দলগুলোকে উত্থাপন করার জন্য। কিন্তু বিষয়টি হচ্ছে না, শুধু আপনি না, অন্যরাও বলেছে সেটি, আপনি শুধু বলেন না, বিরোধী দল থেকে বলা হয়েছে। বিষয়টি হচ্ছে যে এখানে বিষয়টা কি, এই গণজাগরণটা কি, গণবিস্ফোরণটা কি, এটা কিন্তু গণবিস্ফোরণটা কি? political সেটি কালার, হচ্ছে আমি কিন্তু যে এটাও বলছি প্রত্যেক আমাদের দলের তরুণদের সংসদ বর্জন করা আত্মপরিচয়ের যে উচিত না। সংকট, যেটি 42 বছর ধরে চলে আসছে, এটা কিন্তু- সেই আত্মপরিচয়ের সংকটটা তারা রিক্লেম করছে। তারা বলছে যে জয় বাংলা, সে রিক্লেম করছে, তারা রিক্লেম করছে জাগো জাগো বাঙালি জাগো, তারা রিক্লেম করছে সেটা। অর্থাৎ এই 42 বছর ধরে যে বিভাজিত রাজনীতি চলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে যে বিভাজিত রাজনীতি চলছে, তার বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে। সুতরাং আমাদের যে 71 সালে যে বিষয়টি মীমাংসিত হয়েছিল, যে বিষয়টি, সেই বিষয়টি যদি এখন আবারও মীমাংসিত হয়ে যায়, তাহলে এই দুর্নীতি কেন সমস্ত কিছুই সমাধান হয়ে যাবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের তরুণ সমাজ এখনো কিন্তু ভাবতে পারে না যে কোনটি আমাদের স্লোগান, কোনটি আমাদের দেশপ্রেম, এগুলো কিন্তু 42 বছর ধরে কিন্তু জি, আপনাকে ধন্যবাদ। গোলাম মোল্লা রনি, আপনি যদি বলেন। ধন্যবাদ। এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে, একটা বিষয় ঘটনা হলো যে শাহবাগ প্রজন্ম চত্বরে যে আন্দোলন করছে, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে সরকার এই জিনিসটাকে কখনোই এম্পাওয়ার্ড করছে না, বা এর সঙ্গে সরকারের কোনো লিঙ্কেজ নাই। নীতি এবং নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে যখন একে অপরের সঙ্গে কখনো মিল হয়ে যায়, তখন যাত্রার পথে একে অপরের সাথে হাত মিলায়, কাঁধ মিলায়, এটা স্বাভাবিক একটা বিষয়। যে আদর্শ নিয়ে, যে স্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এতদিন পর সেই স্লোগান নিয়ে যখন বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতা থেকে এই স্লোগানকে নিয়ে যে চক্রান্ত হয়েছে, যে দুরভিসন্ধি হয়েছে, তার বিরুদ্ধে যখন এই তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তখন আওয়ামী লীগ সঙ্গতের কারণে এই বিষয়টির সঙ্গে আত্মীয়তা স্থাপন করেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো, একটা বিষয় আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের জন্য আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ সারা জীবন যে আন্দোলন করে আসছে, তাতে তরুণ প্রজন্মে যারা আন্দোলন করছে তাদের সাহায্য নিয়ে কোনো একটা বিষয় আওয়ামী লীগকে আন্দোলন করতে আওয়ামী লীগ এত দরিদ্র হয়ে যায় নাই এখন পর্যন্ত। যে কোনো বিষয় আওয়ামী লীগের আন্দোলন করার মতো সেই জনশক্তি এখন আছে, সেই ফোর্স তাদের আছে। এবং আগামী দিনের ভোটের রাজনীতি, যেটা বললেন, ভোটের রাজনীতিতে আমি মনে করি না যে আমরা এত দরিদ্র হয়ে গেছি। আমরা যে কাজ করেছি, যে কর্ম করেছি, যে উন্নয়নমূলক কাজ করেছি, জাতির সঙ্গে আমাদের যে কন্ট্যাক্ট হয়েছে, যে বিষয়গুলো হয়েছে, সেগুলো নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমরা বিপুল ভোটের ম্যান্ডেটে আগামীতে নির্বাচনে ক্ষমতা আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমাদের সেই বিশ্বাস এবং কনফিডেন্স আছে। এখানে একটা বিষয় বারবার সে জিনিস বলার চেষ্টা করা হচ্ছে যে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল নিয়ে যে কথাগুলোর মধ্যে এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করা হচ্ছে। যে 4টি মামলাতে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, ট্রাইব্যুনাল বলেছে যে এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, ইট মিনস প্রসিকিউশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। কাজেই এখানে যদি প্রসিকিউশনের ব্যাপারে কোনো রকম ত্রুটি থাকতো, মামলা এখানে ব্যারিস্টার আমি আছেন, আমি নিজেও একজন আইনের ছাত্র, সেখানে কিন্তু বিচারক তার রায় বলতো যে আমি এই তথ্য উপাত্ত পাইনি, যেভাবে তারা একটি মামলাতে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কারণে সেখানে কিন্তু তারা খালাস দিয়েছে, বাকি 4টে মামলাতে নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা প্রমাণিত হয়েছে। তখন সেই ক্ষেত্রে সমস্ত দেশের মানুষের গণদাবি ছিল যেখানে সর্বোচ্চ শাস্তি যেভাবে বাচ্চু রাজাকারের হয়েছে মৃত্যুদণ্ড, এখানেও সে মৃত্যুদণ্ড হবে। যখনই সেটা মৃত্যুদণ্ড না হলো, তখনই কিন্তু না, সেই প্রশ্নটা আমরা জেনেছি। আমি যে প্রশ্নটা ঘুরিয়ে দিতে চাই, যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি আসে, সেই ব্যাপারে আপনার বক্তব্য না, জামাতের রাজনীতি কিংবা আওয়ামী লীগের বক্তব্য না, কি আওয়ামী আসলে? লীগের ব্যাপার হলো যেভাবে এখন গণজাগরণ সৃষ্টি হয়েছে জামাতের বিরুদ্ধে, আমাদের আর রিটার্ন করে কোনো ওয়ে নেই, দের ইজ নো ওয়ে টু রিটার্ন। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রতন ভাই, আপনার কাছে যাব। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের যে কথা বলা হয়েছে, সেই ব্যাপারে যদি আপনি বলেন। প্রথমত, বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করার কারণেই জামাতের তো নৈতিক অধিকার নাই এই দেশে রাজনীতি করার। এবং আপনারা জানেন যে স্বাধীনতার পর জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? জনগণ পরাজিত করে, শাসকরা আশ্রয় দেয়। 71-এ ধর্মান্ধ শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, শাসক গোষ্ঠী তাকে আশ্রয় দিয়েছে। 90-এ আমরা স্বৈরাচারকে পরাজিত করেছিলাম, শাসকরা আশ্রয় দিয়েছিল। 92 সালে জাহানার ইমামের নেতৃত্বে গণ আদালত গঠন করে তাদেরকে আমরা দায়ী করেছিলাম যে তারা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী, শাসক গোষ্ঠীর আশ্রয় এবং প্রশ্রয় পেয়েছে। এইবার প্রজন্ম চত্বর কিন্তু একটা কথা বলেছে, তারা সমস্ত ধরনের প্রকাশ্য এবং গোপনতাদের বিরোধী। প্রকাশ্যভাবে তারা জামাতের বিএনপির সঙ্গে যেমন আছে, অপ্রকাশ্যভাবে কারোর সঙ্গে থাকার যদি কোনো সম্ভাবনা তরুণ প্রজন্ম দেখেছে বলেই তারা কিন্তু ফুঁসে উঠেছে। ফলে প্রকাশ্য এবং গোপনতা দুইটার বিরুদ্ধেই কিন্তু এরা একটা রায় ঘোষণা করেছে আমাদের তরুণ প্রজন্ম। তবে আমি যেটা একটু বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটছে, এর মধ্যে আরেকটা ইন্ডিকেশন কি আছে যে এমন একটা অস্থিরতা তৈরি করো যা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ফলে সে কারণে হঠাৎ করে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু ঠিক
মিলছে না, অনেক হিসাবের সঙ্গে মিলছে না। ফলে সে ব্যাপারেও আমার মনে হয় তরুণ প্রজন্ম আবার দাঁড়াবে। ধন্যবাদ। যে আমি একটু নীলুফার চৌধুরী মনিরকে জিজ্ঞেস করবো যে বিএনপি কি তাহলে জামাতকে বাদ দিয়ে একা রাজনীতি করবে কিনা, প্রশ্নটি এইখানে আসলে। আসলে বিএনপি একটা ইস্যু নিয়ে জামাতের সাথে 18 দলের একটা জোট করেছে। সেই ইস্যুটা এটা কিন্তু কোনো যুদ্ধাপরাধী নিয়ে জোট করা হয় নাই যে এদেরকে বিচার করতে দেওয়া হবে শাহবাগের না। পরে বলা হচ্ছে একটা প্যারাডাইম এখন শিফট হয়ে বিএনপি যে যাচ্ছে, ভয়টা পাচ্ছে, সেই মাহি বিএনপি ভাই যে প্যারাডাইমটা কথাটা শিফট হবে বলবে, কিনা। আমি সেটার সাথে বলছি বিএনপির যে কথাটা হচ্ছে জামাত কিন্তু অলরেডি আওয়ামী লীগের গোলে পা দিয়ে ফেলছে, আওয়ামী লীগ নিয়ে ফেলেছে, এটা আমাদের কথা। তো জামাতকে নিয়ে যে ভয়টা বিএনপির, আজকে যেমন আমরা 90-এর অভ্যুত্থানে রাজনীতি করেছি, এখানে মাহি ভাই করেছে, এখানে অনেকেই করেছে, রনি ভাই করেছে, আমাদের আজকে সিএসআরএস নাই, বিকজ স্বৈরাচার যাকে আমরা হটিয়েছি সে সরকারের মদতে আরামে লুটে পটে খাচ্ছে। ঠিক সেই একই অবস্থায় যে আবার যে জামাতকে আওয়ামী লীগ নিবে না, তো তোমারটা আমি খাই আর আমারটা আল্লাহর দোহাই, এটা হলে তো হবে না। আওয়ামী লীগ তো একবারও কিছু বলে না, এই ফুলের মালা দিচ্ছে জামাত, পুলিশ ফুল নিচ্ছে, আবার পরের দিনই পিটাচ্ছে। জামাতের একটা, আমার কাছে সমস্ত মানুষ পৃথিবীর একরকম। জামাতের একজনের বাচ্চা মারা গেলেও তার মায়ের যতটা কষ্ট, আমাদের একজন রাজীব মারা গেলেও তার মায়ের ততটাই কষ্ট। মানুষ হিসেবে আমি যদি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তো সেই জায়গাটা আমি বলি জামাতের রাজনীতি থাকলো না, গেল গভর্নমেন্ট, এইখানে হা জয়যুক্ত হয়েছে 3বার 4বার বললে কিন্তু একটা বিল পাস হয়ে যায়। এত ক্ষমতা, তাহলে কেন এই বিলটা এখনো পাস করছে না? 4 বছর চলে গিয়েছে। যে বর্তমান সরকার এত ক্ষমতা, কেন একটা দিনে 4 মিনিটে ঢাকাকে 2 ভাগ করেছে? 16 মাসে তত্ত্বাবধায়ক বিলকে বাতিল করে দিয়েছে, পঞ্চদশ সংশোধন করেছে, তাহলে কেন পারে না সে আপনার হরতালকে বন্ধ করে দিতে? তো এই জন্য আবার বলছি যে এখন যারা এই যে গিনিপিগের মতো আমরা আছি, যারা ওই শাহবাগ চত্বরে, আমি আবারও বলছি, উনি যে কথাটা বললেন যে এই 15-2 কোটি ভোটাররা যে ভোট দিয়েছিল, যদি তারাই হয়ে থাকে, বুমেরাং হতে কিন্তু বেশি সময় লাগে না। 75 সালে কেউ বিএনপি করতো না, জি, আপনাকে তখন অনেক বিএনপির ধন্যবাদ। জন্ম হয় না। এই প্রশ্নটি খুঁজতে চাই যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে, কারণ এই পার্লামেন্টে কিন্তু জামায়াতের মেম্বার রয়ে গেছে, তো এইটা আইনগত কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি মাইক্রোফোন নিয়ে কথা বলেন। এখানে 3 ভাবে এটা করা যায়। যে প্রশ্নটা পিয়াল প্রথমেই আমার মনে টাচ করেছেন যে 9/11 না, ইউএসএ যখন এই একটা টেররিস্ট অ্যাক্ট হলো, তখন বিশ্বজুড়ে ইউএস একটা ইনিশিয়েটিভ নিল সকল দেশগুলোর সঙ্গে, যে দেশগুলো একটু এখানে আপনার একটু বর্ডার লাইনে আছে, এবং বাংলাদেশে একটি সন্ত্রাস দমন আইন হয়েছিল 2009, এবং এটার আন্ডারে কিন্তু জেএমবি হারকুতুল জিহাদকে ব্যান করা হয়েছে, এবং শুধু ব্যান না, তাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের বিভিন্ন যেগুলো আছে, এই আইনে সেই ক্ষমতা আছে। তো আমরা যে সংসদ সদস্য, তারা জানবেন যে নতুন আইন প্রণয়নের কোনো প্রয়োজন নাই। এই আইনে কিন্তু জামাত এবং জামাতের সঙ্গে যে সহযোগী সংগঠনগুলো আছে যারা সন্ত্রাস করছে প্রকাশ্যে, তাদেরকে ইমিডিয়েটলি এখনই আইন আছে, যদি পলিটিক্যাল উইল থাকে। পলিটিক্যাল উইল কিন্তু যারা মালিক পক্ষ, এই দেশে যারা মালিক তাদের আছে, কিন্তু মালিকদের প্রতিনিধির কতটুকু আছে? একটু বলি, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আওয়ামী লীগ মালিকদের প্রতিনিধি যারা, তাদের পলিটিক্যাল উইলটা আওয়ামী লীগ ব্যান করে দেখ। বিএনপি সেইকে সাপোর্ট দিবে কিনা পার্লামেন্টের বিলে? ব্যান হলে তো এমনি শেষ, ব্যান হলে বিএনপি তো এই দেশের নাগরিক। একটু শেষ করি, এটা হচ্ছে একটি উপায়। আরেকটা যেটা উপায় আছে, আপনার যখন কেয়ারটেকারের আমলে একটি পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার আরপিওর একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল প্রত্যেক রাজনৈতিক দলগুলোকে নিবন্ধীকরণ করতে হবে, এবং নিবন্ধীকরণের অযোগ্য সেই দলগুলোই যাদের নিজস্ব গঠনতন্ত্র আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। 2 নম্বর অযোগ্যতার কারণ হচ্ছে তারা যদি কোনো কমিউনাল অর্গানাইজেশন হয়। 3 নম্বর অযোগ্যতার কারণ হচ্ছে তারা যদি বৈষম্য করে নারী পুরুষ ধর্ম বর্ণ ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে। এবং 4 নম্বর অযোগ্যতার কারণ হচ্ছে তাদের যদি বিদেশে কোনো শাখা প্রশাখা থাকে। এই 4টাতেই কিন্তু জামাত চ্যালেঞ্জ করা হয়েছে, এবং এটা চ্যালেঞ্জ করেছিল আমাদের দেশের যারা ইসলামিক চিন্তাবিদ, পীরজাদা, সুফি এবং আলেম, তারা মনে করেছেন যে জামাতি কিন্তু আসলে ইসলাম বিদ্বেষী, এবং যারা সুফি আলেম পীরজাদা তারা রাস্তায় ভাঙচুর করেন না বলে তাদের ভয়েসটা আনফরচুনেটলি মিডিয়াতে যথেষ্ট আসে না। আরাফাত প্লিজ ট্রাইব্যুনালে এখন নতুন আইন হয়েছে, এটা আরাফাত আপনি বলেন যে সেখানেও একটা জামাতকে বিচার করা যায় একটা নাৎসি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বাতিল করার সুযোগ আছে, অনেকগুলি সুযোগ আছে। আমি একটি জিনিস বলতে চাই, সরকার কেন করে ফেলছে না যে বিষয়টি আসো, এখানে আমি সরকার তো ট্রাইব্যুনাল তৈরি করে বিচারের প্রক্রিয়া শুরু করেছে, করার পরে যেভাবে কিছু কিছু রাজনৈতিক দল থেকে, স্পেশালি প্রধান বিরোধী দল এবং তাদের জোটের জায়গা থেকে যে ধরনের বিরোধিতার মুখে পড়েছে, ব্যান করে দিলে আবার যে সেই বিরোধিতার মুখে পড়বে না তার কি গ্যারান্টি দিবেন? এই জন্য সরকারের কাছে আমাদের দাবি, সরকার ইমিডিয়েটলি, আমি আসছি,
না না না, বিএনপি যে করবে না জামাতকে নিয়ে, জামাতকে আন্ডারগ্রাউন্ডে মানে তাদেরকে মানে তাদের লেবাসী নিয়ে করবে না, যেভাবে তারা জামাতের সাথে সুর মিলিয়ে এই যে এই ট্রাইব্যুনালকে মেলাইন করার জন্য যে যে ধরনের কার্যক্রম তারা চালিয়েছে আমরা তো দেখেছি। এবং আরেকটি জিনিস দেখুন, যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক নেতারা ওখানে কেন যাবে না, আমি পার্সোনালি মনে করি সকল দলের সব রাজনৈতিক নেতারা ওখানে যাওয়া উচিত, এবং যারা এখনো যাননি তারা যান, এবং যারা যেতে পারছেন না এবং যারা পারছেন তাদের মধ্যে কিন্তু সীমারেখা টানা হয়ে গেছে। অমির রহমান পিয়াল যে কথাটি বলেছে ৭১ প্রশ্নে খুবই ম্যাচিওরলি, যদিও ফাঁসি চাই দাবি, কিন্তু ৭১ প্রশ্নে যে বিভক্তি তৈরি হয়েছিল সেই জায়গাতে আবার ৭১ প্রশ্নে তারা দাঁড়াচ্ছেন, কিন্তু ৭১ চেতনার প্রশ্নে সেখানে কোনো পক্ষ বিপক্ষ এবং কোনো অ্যাকোমোডেশনের সুযোগ নাই। এবং এই প্রশ্নে তারা যে শক্তভাবে দাঁড়িয়েছেন স্লোগানের মধ্য দিয়ে, দাবির মধ্য দিয়ে, প্রত্যেকটি তাদের জেস্চারের মধ্য দিয়ে, সেখানে যারা ৭১ থেকে যত দূরে তারা তত বেশি অ্যাকোমোডেট হতে অস্বস্তি ফিল করবেন, এটাই স্বাভাবিক। কাজে এখানে আমরা মনে করি যারা কাছাকাছি আছেন তারা অটোমেটিক্যালি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ জামাতের সাথে সমঝোতা করবে কি করবেন এটা আওয়ামী লীগের উপরে ছেড়ে দেন, জনতা তার বিচার করবে। আপনি আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করেন এখন আগে, আপনি তাকে ছাড়ছেন কিনা। আপনি রুবায়েত ভাই আজকে বলেন যে এখানে আমরা যারা আছি কারা কারা অন প্রিন্সিপাল জামাতের নিষিদ্ধের পক্ষে আছে, এটা আমরা হাত তুলি সবাই। মানে এখানে অনেক রিয়েলিস্টিকলি অনেক ইস্যু আমরা উঠাবো, এটা সমস্যা হতে পারে হোয়াট এভার, বাট অন প্রিন্সিপাল আছে কিনা। গভর্নমেন্টকে যেটা শাহবাগ চত্বর ধরেছে সেটা গভর্নমেন্টকে কাট করে দাঁড় করেছে, গভর্নমেন্টকে ছাড়বে না, আওয়ামী লীগকে ছাড়বে না, এত সহজ না। তারা যদি ব্যান না করে, অনেকগুলি ফর্মুলা এখানে বাতলে দেওয়া হয়েছে, সো তারা কিন্তু কাঠগড়ায় আছে, তাদের এটা করতে হবে, এই আলটিমেটাম দেওয়া হয়েছে। আমি একটু বলি, কাজে আমার কথা হচ্ছে আমরা আওয়ামী লীগ কি করলো না করলো লিভ ইট অন টু দ্য পিপল, জনগণের উপরে ছেড়ে দেন। আমি কি করছি, আদার পলিটিশিয়ানস, লেট আস ডু মানে লুক ইট আওয়ারসেলফ। আমরা এখনই সঙ্গ আমি যা ধরিয়ে দেওয়া অনেকে মনে করেন যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, চোরাগুপ্ত হামলা চালাবে। তার চাইতে বড় জামাতকে পলিটিক্যালি, সোশ্যালি, কালচারালি অপান্তীয় করা, অপ্রয়োজনীয় করে তোলা যায়। কিভাবে করবেন সেটা? এটা কি হয়েছে গত মিশরে কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল, তার আগে দেখো ক্ষমতায় চলে আসে। আপনাকে আমি বলি, যদি আপনি তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে ব্যান করেন এবং তাদের লাইফলাইন কাটা শুরু করেন, তারা উইকেন্ড হয়ে যাবে। ইভেন্চুয়ালি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নাৎসি পার্টির মতন আপনি ইভেন্চুয়ালি যদি বাতিল করেন, তাদের কমপ্লিটলি তাদের নেতৃত্ব, বিভিন্ন লেয়ারে যে নেতৃত্ব সবগুলো তো আপনি জানেন জার্মানিতে কিন্তু নাজি পার্টি কিন্তু নিষিদ্ধ করা হয়নি, এটা ছিল ইউএসএ ফ্রেমিং। তারা বলেছে এই ফ্রেমের মধ্যে কে পলিটিক্স করতে পারবে, কে নাজি শব্দটাও এখানে নাই। ফ্রেমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, যে কারণে তারা অন্য পার্টিতে নাম হিসেবে চলে আসতে পারে, পুরো পার্টির নাম এখানে ছিল না। না প্লিজ ভাই যদি বলেন জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হবে, একটা জিনিস একটু লাস্ট বলতে চাই, আপনি একটু আমরা ক্লারিফাই করতে চাই, আমরা জামাত এবং শিবিরের যে বিধ্বংসী রাজনীতি তার বিপক্ষে আমরা কে কে এখানে অবস্থান নিচ্ছি বা নিতে চাই, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। আমাদের সাংবাদিক সাহেব যে পরিষ্কার করতে বলেন সেই জিনিসগুলো আরো জটিল করে বলা হলো, এর মধ্যে ঢুকানো হলো নামাজের বিরতি, অনেক কিছু যেগুলো দরকার ছিল না। যে আরাফাতের করে আমি বলতে চাচ্ছি যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যদি বললেন যদি আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, এর কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এখানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সুযোগ নেই। জামাতকে যদি ব্যান করা হয় তখন তারা আইনের বাইরে চলে যাবে। তখন তারা যদি কোনো আন্দোলন করতে চায় কিংবা কোনো চোরাগোপ্তা কিছু করতে চায়, তখন রাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে। এবং যেভাবে 60-এর দশকে যে কমিউনিস্ট আন্দোলন, যারা চৈনিকপন্থী ছিল, বিভিন্ন ধরনের সন্ত্রাস করেছিল, তাদেরকে কিন্তু বিলীন করা হয়েছে। জামাত কিন্তু সেই অভিঘাত মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র কতটুকু অবশ্যই আছে, কারণ তারাও কিন্তু টেকেনি। সুতরাং আপনাকে ধন্যবাদ। যদি বলেন জামাত নিষিদ্ধের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে বলছি যে যদি আমাদের আগের ওই প্রসিকিউশনের বিষয়টায় আসলে হাইপোথেটিক্যাল জিনিসটা ছিল না, আমি একজন অত্যন্ত মেধাবী আইন বিশেষজ্ঞ হিসেবে আমি কিন্তু তানিয়া আপার মন্তব্য এখানে আশা করেছিলাম, যাক হয়তো বা তানিয়া হয়তো শেষ মুহূর্তে গিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি এখানে অন্য জায়গায় আবার যাচ্ছি। 1993 সালে সংসদে একটি মুলতবি প্রস্তাব এসেছিল, মুলতবি প্রস্তাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে। 93 সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। সেই মুলতবি প্রস্তাবে 16 জন বিএনপি দলীয় সংসদ সদস্য এবং 12 জন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছিলেন। 1993 সালে সকল বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্যমতের ভিত্তিতে বলা হয়েছিল যে জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে, সেই নেতৃত্বের, সেই আদর্শের একটি দল। আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় একটি দৃঢ় অবস্থান গ্রহণ করবেন জামাত এবং শিবিরের রাজনীতির বিষয়। নাও বাট যখন আন্দোলনের মাঠ থেকে জামাত শিবির নিষিদ্ধের দাবি আসবে, এটা তরুণের প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু
একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে করতে হবে। সরকার বলতে পারে ও দ্বিতীয় তরুণ পতাকায় কালকে ঘোষণা করে দাও জিরো ব্যান, ইউ ক্যানট ডু দ্যাট। প্রত্যাশাকে পূরণ করতে হলে সরকারকে কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। এক নম্বর, নির্বাচন কমিশনের যে বিষয়টি তানিয়াবা বলেছেন, নির্বাচন কমিশনের মাধ্যমে সেই দলের নিবন্ধন বাতিল করা যাবে, রাজনীতি নিষিদ্ধ করার কোনো উপায় নাই। রাজনীতি নিষিদ্ধ করতে গেলে আপনাকে জামাতে ইসলামকে, যেরকম নাৎসি পার্টি যেটা কথা বলেন, জামাতে ইসলাম নয়, যুদ্ধ অপরাধের সাথে অভিযুক্ত সংগঠনরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যুদ্ধ অপরাধের অভিযোগে জামাতকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সেটা প্রমাণ করতে হবে, এবং অবশ্যই অবশ্যই সেটা প্রমাণিত হলে তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ হতে হবে। আপনি দেখেন, জামাত ইসলাম ইন্ডিয়া আছে, জামাত ইসলাম পাকিস্তান আছে, জামাত ইসলাম ইন্দোনেশিয়া আছে, তারা কিন্তু সেই দেশে রাজনীতি করতে পারে। কারণ কি? তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ নাই। বা বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে, সেই অভিযোগে আদালতে দাঁড় করাতে হবে, অভিযোগ প্রমাণ করে সেই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সেই প্রক্রিয়া শুরু করতে হবে। এবং সরকার যেহেতু দায়িত্ব রয়েছে, এখানেও সরকারকে কিন্তু আবার দায়িত্ব গ্রহণ করে এগিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্য এটুকুই দিব। আমি শুধু লাস্টে এটুকু বলবো, আমি পিয়াল ভাইকে বলবো যে আমার বক্তব্যে কখনোই কিন্তু মনে হওয়ার কোনো কারণ নাই যে আমি প্রজন্ম চত্বরের বিরুদ্ধে ছিলাম। আর আমি আপনার বক্তব্যে একটু দুঃখ পেয়েছি যে আপনার মনে হয়েছে যে ব্লু ব্যান্ড কল প্রজন্ম আপনার এই চেতনার বাইরে ছিল। এই চেতনার বাইরে কখনো ছিল না। সো মাই পয়েন্ট ওয়াজ নট হাইপোথেটিক্যাল। দয়া করে আসল আন্দোলনের কারণ খতিয়ে দেখুন, এই রায়টা কেন আসলো, প্রসিকিউশনের দায় সেখানে ছিল কিনা। শুধু শেষ কথা বলবো যে আমরা যেই রাজনীতি করি না কেন, রাজনীতির বিশ্বাসটা আমরা একটু আলাদা রাখি। একটা জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করি, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার ব্যাপারে ঐক্যবদ্ধ করি। আমি নিজে বিএনপি না করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি। আমি আমার রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ ছিল, সেখানে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠবে। উনি সুফিবাদের কথা বলেছেন, সমস্ত কিছু ছিল। বাংলাদেশ জিন্দাবাদ আমার রাজনৈতিক স্লোগান, বা জয় বাংলা অবশ্যই আমার ৭১-এর চেতনা, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক ধন্যবাদ অমির রহমান পিয়াল। জামাত নিষিদ্ধের যে অভিঘাতটি তৈরি হবে, সেই জন্য রাষ্ট্র কিংবা আমাদের সমাজ কতটুকু প্রস্তুত? সেই ব্যাপারে আসলে এই আন্দোলনটা, তার আগে আমি একটু শুধু মাহি ভাইয়ের কথা বলবো যে ওনারা, মাহি ভাই কিন্তু এক সময় ইভেন আমি যখন এটা পরে শেষ করে নিয়ে পাবলিকে আলোচনা না করে ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে আপনাদের, হ্যাঁ। এরকম একটা আইডল হিসেবে নিজেকে কিন্তু আনতে পারতেন, কিন্তু পলিটিক্সের সীমাবদ্ধতাটুকু উনি নিজেও জানেন যে চাপগুলো, তো উনি ব্যর্থ হয়েছেন হয়তো। কিন্তু যাই হোক, মূল তো আমাদের যে চেতনার জায়গাটা এবং ওই জামাত ইসলামী প্রসঙ্গে সেটুকুতে বলি যে প্রজন্মের, মানে প্রজন্ম চত্বরের পালসটা কি, একদম বেসিক পালসটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে হলে ৭১-এর চেতনা নিয়ে করতে হবে। মানে যারা পক্ষে সরকার গঠন করবেন এবং যারা বিরোধী দলে থাকবেন, এটা কিন্তু বারবার আমরা বলে আসছি। এবং চেতনার বিরোধী গিয়ে, স্বাধীনতার বিরোধী গিয়ে পতাকা পোড়ানো নিয়ে কেউ বাংলাদেশের রাজনীতি করে যেতে পারবে না। আমাদের এখানে যে, মানে আমি আমার খুনিদের গাড়িতে দেবো, এখন অনেকে বলে কেন উঠলো বা এদের সাথে কেন আসলো, এগুলো বাদ। ওকে, আপনাকে ধন্যবাদ মিস্টার আন্দরুল রহমান পার্থ, প্লিজ। না, আপনাকে ধন্যবাদ। আমি আসলে কি আমাদের শেষ বক্তব্য? একদম শেষ। এরপর কি আমরা সুযোগ পাবো? তাহলে আমি দুইভাবে জিনিসটা বলি। আমরা ভাই যেটা বললেন যে যারা রাজনীতি করে তাদের অনেক সীমাবদ্ধতা থাকে, হ্যাঁ, যেটা মাহি ভাইয়ের কথা বলেন, আসলে রাজনীতি করলে যারা অনেকেই সীমাবদ্ধতা থাকে, অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক আবেগে আমরা অনেক কিছু করি না, অনেক কথা আমরা বলি না। আমার মনে হয় যেই সরকারি জামাতকে ব্যান করতে চায় বা জামাতকে বাদ দিতে চায়, যেই যত বলুক যেটা কোনো প্রবলেমই না, কেটে দেওয়া যাবে, এই করে দেওয়া যাবে, ওই করে, যে প্রধানমন্ত্রী আসনে বসা, যে রাষ্ট্র পরিচালনা করে, সে জানে যে এটার কত আওয়াজ, কত কত কত, বিকজ আরো অন্যান্য অনেকেরই তো বসে আছে, তাই না? গণতন্ত্র হুমকির মুখে। এমন যদি হতো যে কোনো রাজনৈতিক দল এত পপুলার যে সবাই তার জন্য, যাদের অবস্থাটা একটু প্রিক্যারিয়াস, বিভিন্নভাবে দুর্নীতি অনেক কিছু, যে যাদের মোড়ক লাগানো, তাদের অনেক ধরনের এক্সট্রা, মানে এই ধরনের কাজ করতে গেলে তারা চিন্তা করে, স্পেশালি এই ধরনের সময় আসার সময়। সো পলিটিশিয়ানরা পলিটিক্যালি ডিসিশন নেবে, বাট তার মানে এই না যে চেতনায় বিশ্বাসী না। আমি তো বারবারই বলি যে আমরা যারা মুক্তিযুদ্ধের মানে প্রোডাক্ট, যারা বেসিক্যালি এই দেশ স্বাধীন, তাই তো আমার মতো ছিল আজকে পার্লামেন্টে যে এত বড় বড় কথা বলতে পারি, আমরা এত কিছু করতে পারি। আমরা সবাই চাই যে ৭১-এর চেতনা নিয়েই জানি আমরা রাজনীতি করি। আর একটু আমি সময় নেব, আমি পিয়াল ভাইকে বলবো যে কথাটা আমি আরম্ভ করেছিলাম, যে আমি কিন্তু আন্তরিকভাবে অত্যন্ত মানে খুশি এবং আনন্দিত টু সি দ্য ইয়াঙ্গার জেনারেশন, যে কোনো ইস্যুই হোক, যে তারা এক হয়েছে। এটা স্বাভাবিক, পলিটিশিয়ানরা আমরা যারা
পলিটিক্স করে আমরা এটা বেনিফিট নিতে চাবো, বাট আমি এটাই জানি বলছি যে এতেই যদি শেষ হয়ে যাবে না, কিন্তু এই আন্দোলন যদি 5 জন যুদ্ধাপরাধী বিচার করে দিব, আরেকটা কথা হবে সকল যুদ্ধাপরাধী, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা অনেক পার্টিসান হয়ে যায়, শুধু জামাতের যুদ্ধাপরাধী বিচার, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সকল যুদ্ধাপরাধী যেই হোক সেটা করতে হবে। আরেকটা ব্যাপার, এরপর কিন্তু দেশ গড়ার পালা, 1971 শেষ, 2071 কি হবে সেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। অনেকে আবেগে বলতে পারে 5 জন যুদ্ধাপরাধীর বিচার করে দিলে বড় বড় চোরেরা ঠিক হয়ে যাবে, বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, বাট এটা কিন্তু বাস্তব না। আমি চাই যে এই জিনিসটা দরকার পড়লে ইয়াং জেনারেশনরা চালু রাখুক, যাতে আমরা যারা যেই ক্ষমতায় আসুক সামনে, দুর্নীতি থেকে আরম্ভ করে, প্রজন্ম থেকে আরম্ভ করে, সংসদ থেকে আরম্ভ করে, ইভেন সবকিছুতে জাতীয় ইস্যুতে যদি এরকম একটা চাপ সরকারের উপরে সব। অনেক ধন্যবাদ। রতন ভাই যদি 1 মিনিট একটু বলেন সংক্ষেপে। আসলে কোনো আন্দোলন তো একবারই শেষ হয়ে যায় না, সেটা পরবর্তী আন্দোলনের পটভূমি তৈরি করে। আজকের প্রজন্ম চত্বর পরবর্তী আন্দোলন নিশ্চয়ই পটভূমি তৈরি করবে, কিন্তু আমরা বাসদের পক্ষ থেকে একটা কথা বলেছিলাম যে যুদ্ধবিরোধী বিচার করার ক্ষেত্রে 3টে জিনিস খেয়াল রাখতে হবে। যারা যুদ্ধ পরিকল্পনার সঙ্গে যুক্ত, যুদ্ধকালীন সময় যারা বিভিন্ন বাহিনী গঠন করেছিলেন, এবং যারা সহজে খুন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করেছেন, তাদেরকে চিহ্নিত করা হোক, আগে তালিকা করা হোক। সেই কাজটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটা দূর করতে হবে। আর একটা বিষয় যে এই আন্দোলন এখানেই থেমে যাবে না। বন্যার সময় যেমন গোটা দেশ প্লাবিত হয়ে যায়, পরে মানুষ বলে পানি তো চলে গেছে, পানি চলে যায় না, সে পলি রেখে যায়, তার উপর আবার নতুন করে স্বপ্নের বীজ বনে মানুষ। অনেক ধন্যবাদ। তেমনি করে এই আন্দোলন হয়তো একদিন থেমে যাবে, কিন্তু যে পলিটা রেখে গেল তা পরবর্তী সেখান থেকে নতুন আন্দোলন তৈরি হবে। সেলিম ভাই যদি সুপারিশ থাকে কিংবা পয়েন্ট থাকে বুলেট আকারে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে যে আমি বলবো যে জামাতের রাজনীতিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কারণ জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে, তার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই একটি। দ্বিতীয়টি হচ্ছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন, সন্দেহ নেই যে সাউথ এশিয়ান যে পোর্টাল আছে যেটা 35,000, সেখানে কিন্তু জামাতের কথা যে ফাইন্যান্সিং করছে তারা পয়েন্ট আকারে যদি বলেন। সাউথ এশিয়ায়, এবং তাকে নিষিদ্ধ করার ভেতর দিয়েই গণতন্ত্রের যে পুনর্জাগরণ, আমাদের নতুন প্রজন্মের যে পুনর্জাগরণ, মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করার যে জাগরণ, সেটি পুনর্বাসিত। অনেক ধন্যবাদ। অমির রহমান পিয়াল যদি 30 সেকেন্ডে বলেন, 2টো পয়েন্ট 3টে পয়েন্ট আকারে, যদি কোনো পয়েন্ট আপনার থাকে যে এটা দাবি হিসেবে ছাড়া আর কিছু বলার নেই। এক্স্যাক্টলি। আর আপনার কিছু যদি একটা থাকে। জিনিস বলতে চাই যে এখানে কেউ রণে ভঙ্গে দেয়নি, কেউ বাড়ি চলে যায়নি, কাউকে পাঠিয়ে দেওয়া হয়নি, তারা রাস্তায় আছেন, এখনো আছেন। কিছু বাস্তবসম্মত কিছু লিমিটেশনস এর কারণে তারা ওই চৌরাস্তাটি হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা আছেন, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং গোটা বাংলাদেশ জুড়ে তারা আছেন, এবং বিভিন্ন তারিখে তারা থাকবেন, এবং প্রত্যেক দিন আছেন, এটা ছাড়া হয়নি। দ্বিতীয় জিনিসটি বলি আমি, ব্যারিস্টার আন্দালিবের একটা ইস্যুস নিয়ে, দুর্নীতি বা অন্যান্য যে ইস্যুসগুলি আছে, আই এগ্রি উইথ হিম অন প্রিন্সিপাল, যেগুলো রেজ করা উচিত, বাট এগুলো কন্টেম্পোরারি ইস্যুস, এগুলো থাকবে, পৃথিবীর সব দেশে এইসব ইস্যুস আছে, কিন্তু পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এইসব ইস্যুসগুলো নিয়ে ডিল করব, পক্ষে বিপক্ষে কথা হবে, থাকবে। কিন্তু যেগুলো অস্তিত্বের প্রশ্নে যে ইস্যু আপনার গোড়াতেই সমাধান হওয়া উচিত ছিল, এটা তো ইম্পর্টেন্ট। আমি আসতেছি না, এখন এই অস্তিত্বের প্রশ্নের গোড়ার যে ইস্যুগুলি, যেগুলো আমাদের বিভক্ত করে রেখেছে, যার ফাঁকফোকর দিয়ে আরো দুর্নীতি ঢুকছে, আরো আইন শৃঙ্খলা, আরো সমস্যা, যেটা আমরা 40 বছরে ফয়সালা করতে পারিনি, যেগুলো আমাদের once and for all অনেক ধন্যবাদ। আমাদের এটা ফিক্স করতে হবে, এবং সবার সমর্থন চাইতে হবে। এটা বললে হবে না আওয়ামী লীগ করে ফেলুক না কেন, কিন্তু সকল আমি মনে করি নৈতিকভাবে সবার এখানে আসতে হবে। সকল যুদ্ধ, এইটা খুব স্পষ্ট যে যুদ্ধাপরাধ যদি আওয়ামী লীগের মধ্যে থাকে, আমরা অবশ্যই শীর্ষ যুদ্ধাপরাধীদের দিয়ে শুরু করা হয়েছে, বাট আমরা বলেছি, শাহবাগ চত্বর থেকে বলা হয়েছে যে এই ট্রাইব্যুনাল মানে ইটস এ নেভার এন্ডিং প্রসেস, সারা জীবন চলতে থাকবে একটা যুদ্ধাপরাধী বাংলাদেশে বেঁচে থাকা পর্যন্ত। জি না, আমি রনি ভাই যেটা যদি বলতে 30 চাচ্ছি সেকেন্ড। যে অনেকেই এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করেছে যে জামাতের সঙ্গে কোনো কারণে ক্ষমতাসীন দলের একটা আতাত থাকতে পারে। এই ব্যাপারে আমাদের দলের ভূমিকা অত্যন্ত স্পষ্ট, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। কোনো অবস্থাতেই পূর্বের চার যদি পশ্চিমে ওঠে, তাহলেও এই জামাতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নীতি এবং নৈতিকতার বিষয়ে ঐক্য হতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা ইতিমধ্যে বলে দিয়েছেন জামাতের ব্যাপারে আমাদের আর কোনো অবস্থাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এখন যেহেতু বিষয়টা হলো যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, জিনিসটিকে কিভাবে আইনসিদ্ধ করে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, সেইভাবে আইনগতভাবে এই জিনিসটিকে বন্ধ করার জন্য সরকার ইতিমধ্যেই তার কর্মপ্রক্রিয়া শুরু করে দিয়েছে। আপা যদি বলেন 30 সেকেন্ডে। জি ধন্যবাদ। 30 সেকেন্ড, 1 মিনিট। জি, আমি একটা কথা বলতে চাই আজকে ব্লগার ভাইটাকে নিয়ে, উনি হাইপোথেটিক্যাল বলেছেন আমাদের একজন কলিগ। ব্যাখ্যায় যে না, আপনার আমি যদি কোনো সেটা point বলছি না। থাকে সেটা বলেন। আমরা কিন্তু নন পার্টিজান নিয়ে কথা বলছিলাম, শাহবাগ নিয়ে, কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগলো যে আমরা কাদের বয়সে, তারা একসময় দেশ চালাবে, আমরা ব্যর্থ, আমরা বড় দলগুলো ব্যর্থ হয়েছি, তারা কেন পার্টিজানে চলে যাচ্ছে?
এই জায়গাটা যত যাবে তত তারা পিছিয়ে যাবে শাহবাগ থেকে, শাহবাগ চত্বর থেকে। এবং আমি সেই না, সাথে কিন্তু বলতে একটা- চাই এখন বিএনপি আমি নিয়ে একটা please, আপনার please, আমি শেষ করি। আপনার বিবেচনা না, আমি- মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই মনে হবে আমি- আমি- পার্টিজান আমি হয়ে একটু যাচ্ছে, আমার এটা তো শেষ হয় হবেই। না। আমি please মুক্তিযুদ্ধ বলতে থেকে চাই, যারা যত BNP দূরে নিয়ে দাঁড়িয়ে অনেক আছে কথা তাদের এটা হয়েছে। মনে হবে। আমি বিএনপি বলুন। দুইটা লাইন বলতে চাই যে বিএনপিও শাহবাগে যেত যদি আওয়ামী লীগের রাজাকারদেরও বিচার হতো, বিএনপিও শাহবাগে যেত যদি বাংলাদেশে যারা লুটেপাটে খাচ্ছে তাদেরও বিচার হতো, অবস্থান পরিষ্কার BNP ও করুন, আরো সংসদে জটিল যেত করে তুলেন না। যদি গুম ওয়াশিংটন হত্যা ইলিয়াস টাইমসের আলীদের চিঠিটা গুমের পড়েছি বিচার আমরা। হতো। এবং সব শেষে বলতে চাই যারা অন্ধ আজ তারাই বোকা ভাবার সবচেয়ে কোনো বেশি কারণ চোখে নাই। দেখে। জি মাহি ভাই 30 সেকেন্ডে কিছু বলতে চান আপনি? একটা জ্বালাময়ী কিছু একটা বলে আমাদেরকে উদ্দীপ্ত না, না, করবেন আমি এরকম। আমি আমি একটা জায়গায় আমি সত্যি তরুণ সমাজকে এত বোকা ভাবার আর কোনো একটু- কারণ একটু- আছে? একটু আমি please। সরি, আমি একটু আমারও- ইন্টারভিউ করছি যে এত এই ধরনের এই প্রতারণামূলক যে যুক্তি তর্ক কুতর্ক এগুলো আর আরাফাত দেওয়ার কোনো ভাই কিন্তু সুযোগ এখন নাই। টাইম নষ্ট করছে। না, সেটা জাতি দেখছে, সেটা আবার ছেড়ে দিই আমরা প্লিজ। আমার মনে হয় আমাদেরকে তারপরেও শেষ পর্যন্ত জাতির হাতেই ছেড়ে দিতে হবে বিচারের দায় দায়িত্ব। আমরা সবকিছু আবেগপূর্ণ হয়ে লাভ নেই, কারণ এখানে কিন্তু দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে পরিচ্ছন্নভাবে আমার একটাই অনুরোধ থাকবে, আজকে এই তরুণ প্রজন্ম স্পষ্টভাবে যে জিনিসটি বলে দিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। That is the pulse of the people, and I hope every political party will understand that. And at the same time, it is also a message to the bloggers যারা আজকে এই নেতৃত্ব দিচ্ছেন, তাদের বুঝতে হবে যে এই নেতৃত্ব তরুণ প্রজন্মের একটি চাহিদা, একটি স্বপ্ন, একটি প্রত্যাশার নেতৃত্ব। অতএব সেটার ওনারশিপ যে তাদের Okay. একার হাতে তা না, এটা কিন্তু সারা বাংলাদেশের মালিকানা। এখানে শুধু ব্লগারদের মালিকানা আমি নেই। একটু জাস্ট মেনি সেকেন্ডস বলবো যে আমরা তো সবাই চেতনার সাথে আছি, কিন্তু একটা কথা, আপনারা যেমন ভাবে রাগ হয়ে যান না, এভাবে হবে না। আপনাদের কিন্তু বুঝাতে হবে, হ্যাঁ, যে আপনি এমন একটা কথা আপনি একটু কোয়েশ্চেন করলে তুই রাজাকার, হ্যাঁ, পথে পার্থ তুই রাজাকার, তুই রাজা, না এটা হবে না কিন্তু। এই যে একটু বলে, একটু বলে, আপনাদের কিন্তু সুইট করে একটু বুঝাতে হবে যে ভাই এটা এরকম, আমাদের অবস্থান এরকম, আমরা এইভাবে এটা এখন মালিক পক্ষ জনগণকে বুঝাইতে হবে আমাদের। একটা লাইন মালিক পক্ষ জনগণকে আমাদের বুঝাইতে হবে যে তোমরা আরেকটু সুইট হও। আমাদের এক বন্ধুর বাচ্চা, সে তার বাবাকে গিয়ে বলছে, 5 বছরের বাচ্চা স্কুলে পড়ে, বলে তুই রাজাকার, তুই চোর। না, না, ওর না, বাবা তো please, আহমক হয়ে please, গেছে। না, না, এই যে না, 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 জিনিসগুলো, না, এই না, জিনিসগুলো তো আমাদের আমি বাচ্চাদের এতটুকু শেখানোর বলছি কিছু নাই। যে আমরা সবাই একাত্তরের চেতনায় আছি, সবাই আছি, এটা তো শেখানোর কিন্তু কিছু না। আপনারা একটু ক্লারিফাই করে, যেমন আমরা রাজীবের বাচ্চাদেরকে ব্যাপারটা, নষ্ট করে আজকে দিচ্ছি। যে জিনিসটা হয়েছে রাজীবের ব্যাপারটা আপনি যদি আরো সুন্দর করে ক্লারিফাই করতেন ভাই, তাহলে অনেকখানি বাঁচানো এটা যেত। অ্যাবসলিউটলি ক্লারিফাই করা হয়েছে আরো অনেক- এবং বাংলাদেশের মানুষ জানে এই প্রতারকদের, যারা রাজীবকে ঘিরে যে সিচুয়েশন ক্রিয়েট করছে, এটা আমাদের কাছে জানা। আমরা আমরা- আপাকে দিয়ে শেষ জি। করবো। আপা প্লিজ 30 সেকেন্ড। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি কথাটা আবারও রিপিট করবো, বিকজ এটা খুবই জরুরি আমার মনে হয় দর্শকদের জন্য। আমার মনে হয় এটা আমি যে ভিউটা বলছি এটা হয়তো অনেকেরই ভিউ। এটা বলবো, আজকে 40 বছর ধরে আমাদের রাজনীতিবিদরা একে অপরকে উপদেশ দিয়েছেন কি তাদের করা উচিত, কি করা উচিত না, কিন্তু তারা আমাদেরকে শাহবাগের মতো কোনো কিছু উপহার দিতে পারেননি। একটা আমরা যেটা উপহার পেয়েছি যে আজকে 17-18 দিন, অনেক সময় এখানে আপনার স্বতঃস্ফূর্ত যেটা হয়েছে, এটা যদি নাটক হয়, আই উড হোপ এন্ড প্রে রাজনৈতিক দলগুলো আমাদেরকে এরকম একটা নাটকই উপহার দেন যদি সত্যিকার এটা নাটক হয়ে থাকে। তো ওনাদের উপদেশটা মোটেও সাচ্ছে না, এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা সবসময় মনে করি যে তারা গুলিয়ে ফেলবে, পারবে না, উপদেশ দিতে হবে। আমার মনে হয় আমরা যারা সিনিয়র হয়ে গেছি এবং আমাদেরও যারা সিনিয়র আছেন, যথেষ্ট রাজনীতি হয়েছে, ইটস টাইম উই রিটায়ার। এবং এই প্রজন্মতে যারা আছে অনেক ধন্যবাদ। তাদেরকে জাস্ট আর একটা কথা না, বলবো, আর সময় নেই, আপা, একটা please। প্লিজ, এটা বলতেই হবে। সেটা হচ্ছে যে, আর লাস্ট কথা যেটা, যে আমি একজন বাংলাদেশের নাগরিক, সংবিধানের উপর আস্থা রাখি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো দল যে মুহূর্ত থেকে সংবিধান প্রণয়ন হয়েছে, সেই মুহূর্ত থেকে এরকম কোনো দল কোএক্সিস্ট করতে পারে না, অটোমেটিক্যালি ভয়েড। তো এই জন্য আমি বলবো যে ইট ইজ জাস্ট ওয়েটিং আ অফিশিয়াল ডিক্লারেশন, ইট ইজ অটোমেটিক্যালি জি, আপা, ভয়েড, আপনাকে কোএক্সিস্ট ধন্যবাদ। হয় না। জাস্ট বিজ্ঞ আলোচকদেরকে অনেক ধন্যবাদ আসবার জন্য, এই বিষয়ে কথা বলবার জন্য। Declarationটা কিভাবে আজকের হবে? আলোচনা We যদি waiting আমরা to see. প্রধান পয়েন্ট বের করতে পারি, তাহলে সেটি যেটা বলা হয়েছে যে যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধ কিংবা গণহত্যার সঙ্গে জড়িত কোনো সদস্য, সে আওয়ামী লীগে থাকুক, বিএনপি থাকুক, জামায়াতে থাকুক, কমিউনিস্ট পার্টি থাকুক, তাকে বিচারের আওতায় আনতে হবে, তার বিচারটি করতে হবে। আরেকটি বটম লাইন যেটা শাহবাগের প্রজন্ম শিখিয়েছে, সেটা হচ্ছে 71 হচ্ছে আমাদের বটম লাইন। আমরা শিক্ষকতা করি, সাংবাদিকতা করি, রাজনীতি করি, 71 এবং মুক্তিযুদ্ধকে প্রশ্ন করে কোনো রাজনীতি, কোনো শিক্ষকতা, কোনো সাংবাদিকতা চলতে পারে না। আমরা চাই যে সরকারে যাবে সে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, যিনি বিরোধী দলে যাবেন তারা হবেন মুক্তিযুদ্ধের পক্ষে। যে লোক একটি মাত্র ভোট পেয়ে যার জামানত বাজেয়াপ্ত হবে, তিনিই হবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সামনের অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে আমরা কথা বলবো। ভালো থাকুন, নিরাপদে থাকুন।